আচ্ছা, আহ, আমরা শুরু করি। আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্রিকশন, বা বাংলাতে আমরা বলতে পারি ঘর্ষণ। এটা হচ্ছে ফেরিসের পেজ নাম্বার 102 তে চ্যাপ্টারটা আছে। এটা হচ্ছে ফেরিসের বইয়ের পেজ নাম্বার 102, চ্যাপ্টার 6, ফ্রিকশন। তো প্রথমেই জাস্ট কয়েকটা কথা আমরা বই থেকে একটু দেখি। যে বলা হচ্ছে যে ফ্রিকশন ইজ বোথ এ boon and a bane to mankind. একটা ফ্রেজ, boon and a bane, এর অর্থ হচ্ছে ফ্রিকশন একই সঙ্গে মানে উপকারী আবার অপকারী, দুইটাই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উইদাউট ফ্রিকশন উই শুড নট বি এবল টু ওয়াক। ফ্রিকশন ছাড়া বা ঘর্ষণ ছাড়া আমরা আসলে হাঁটতে পারতাম না, আমরা পিছলিয়ে পড়ে যেতাম। আবার উই কুড নট গেট আওয়ার কার্স ইন মোশন, আমরা আমাদের গাড়িকে গতিশীল করতে পারতাম না। নর কুড উই স্টপ দেম ইফ দে আর মুভিং, এবং আমরা তাদেরকে থামাতেও পারতাম না যদি গাড়িগুলো চলতো। যদি গাড়িগুলা মুভিং অবস্থায় থাকতো তাহলে আমরা থামাতেও পারতাম না, আর যদি স্থির অবস্থায় থাকতো তাহলে আমরা গতিশীলও করতে পারতাম না, যদি গাড়ির টায়ারের সঙ্গে মানে রোড সারফেসের কোনো ফ্রিকশন না থাকতো। তো এইগুলো হচ্ছে ফ্রিকশনের উপকারিতা। আর অন দ্য আদার হ্যান্ড, we could well do without friction in such places as bearings and in cylinders with reciprocating piston. এটা হচ্ছে মানে মেশিনের কথা বলা হচ্ছে আর কি, যে একটা মেশিনের মধ্যে বিয়ারিং থাকে এবং পিস্টন থাকে, তো সেইখানে আসলে ফ্রিকশন না থাকাই ভালো। সেইখানে ঘর্ষণ না থাকলে মেশিনের পার্টস গুলো মানে ক্ষয়ক্ষতি কম হবে, যত ঘর্ষণ কম তত ভালো। তো এই কারণেই বলা হচ্ছে যে ফ্রিকশন একই সঙ্গে উপকারী এবং অপকারী আমাদের জন্য। বাট ফ্রিকশন আসলে ইট ইজ এ ফ্যাক্ট, এটা আমাদের রিয়েল লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে মানে বিরাজমান, আমরা দেখতে পাই সব সময়। দেখতে পাই না, এটা দেখা যায় না, অ্যাকচুয়ালি এটা সব জায়গাতেই ক্রিয়াশীল। আচ্ছা, এখন এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে ঘর্ষণের। এই সংজ্ঞাটা আসলে বইতে নাই, আমি আমার নিজের মতো করে একটা মানে সংজ্ঞা আমি গুছিয়ে লিখেছি। তো দেখি আমরা যে যখন, আচ্ছা আমি একটু বাংলা বলি, এখানে যেটা আছে বাংলাটা একটু বলি আগে। যে যখন একটা সারফেস মানে একটা সমতল, এখন সমতলকে আমরা কিভাবে চিন্তা করব, একটা টেবিলের যে উপরে সারফেস, যার উপরে আমরা ডাস্টার রাখি বা ক্যালকুলেটর রাখি, সেটা হচ্ছে একটা সারফেস। আবার যদি আমরা কোনো টেবিলের উপরে কোনো একটা ডাস্টার রাখি, তাহলে ডাস্টারের যে নিচের অংশ, যে অংশটা টেবিলের সঙ্গে মানে সংস্পর্শে আছে, সেটাও একটা সারফেস, মানে সমতল। তো যখন একটা সমতল অন্য একটা সমতলের উপর দিয়ে স্লাইড করে, মানে ঘষা মানে চলতে থাকে অথবা চলতে চেষ্টা করে, তখন আচ্ছা কিছু মানে মানে আমাদের বাইরে থেকে প্রয়োগ করা কিছু বলের কারণে যখন একটা সারফেস অন্য একটা সারফেসের উপর দিয়ে চলে অথবা চলতে চেষ্টা করে, তখন তাদের সংস্পর্শ সমতল কি করে, যে ওই যে আমরা একদিকে ফোর্স প্রয়োগ করছি, তাহলে তার সেই ডাস্টারের মুভমেন্ট বা যে বস্তুই হোক না কেন তার মুভমেন্টকে ঠেকানোর জন্য প্রয়োগ যে মানে যেদিকে বল প্রয়োগ করা হয় তার বিপরীত দিকে কিছু বল প্রয়োগ করে। ঠিক আছে, যেমন যদি আমরা একটা ডাস্টারকে একটা ধরেন যে একটা ভারী একটা ডাস্টার, অনেক ভারী একটা ডাস্টার টেবিলের উপরে আছে, তাহলে যদি আমরা তাকে ডান দিকে ঠেলা দেই বা ডান দিকে ফোর্স প্রয়োগ করি, তাহলে ঘর্ষণ বল কাজ করবে বাম দিকে। অর্থাৎ ঘর্ষণ বল সবসময় চাইবে ওই ডাস্টারের মুভমেন্টকে বাধা দিতে বা ঠেকাই দিতে। তাহলে আমরা যেদিকে বল প্রয়োগ করব তার বিপরীত দিকে হচ্ছে ঘর্ষণ বল তৈরি হবে।
in order to resist the relative motion of the two surfaces. এটাই হচ্ছে মেন কথা, যে দুইটা সারফেসের যে আপেক্ষিক গতি তাদেরকে ঠেকাতে এই ঘর্ষণ বল কাজ করে। রেজিস্ট মানে কি? রোধ করা বা ঠেকানো বা প্রতিরোধ করা। এই বলকেই বলা হয় ঘর্ষণ বল। রিলেটিভ মোশন মানে হচ্ছে আপেক্ষিক গতি, মানে একটা সাপেক্ষে আরেকটার গতি, বা একটার সাপেক্ষে যখন আরেকটা চলতে থাকে বা মুভ করে তখন তাকে বলা হয় আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন। তো ফ্রিকশনের কাজ হচ্ছে দুইটা সারফেসের বা দুইটা বস্তুর আপেক্ষিক গতিকে সবসময় ঠেকানোর চেষ্টা করা। ঠিক আছে? এখন ধরেন যে ফর এন এক্সাম্পল, একটা ফ্লোরের উপরে একটা বিশাল কোনো একটা আলমারি আছে। এখন আলমারিকে কেউ একজন ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করে ডান দিকে সরাতে চাইছে। এখন যদি সে ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করে তার মানে কি সে আলমারিটা সরতে শুরু করবে? আলমারিটা কিন্তু সরতে নাও পারে। দেখা যাচ্ছে অনেক ফোর্স অ্যাপ্লাই করার পরও আলমারিটা সরছে না, জায়গাতেই দাঁড়ায় আছে। এখন এই যে মানে আলমারি যে সরতেছে না, সে যে জায়গাতেই দাঁড়ায় আছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে ঘর্ষণ বল। কারণ যে বস্তুটা মানে যে ব্যক্তি ডান দিকে ফোর্স মানে বল প্রয়োগ করছে, ঘর্ষণ বল কাজ করতেছে বাম দিকে, এবং সেই কারণে কিন্তু আলমারির কোনো মুভমেন্ট হচ্ছে না। তো এই হচ্ছে ঘর্ষণ বলের মানে প্রধান কাজ, যে মুভমেন্টকে ঠেকানো বা রেজিস্ট করার চেষ্টা করা বা রেজিস্ট করা। তাহলে when one surface slides or tends to slide over another surface due to some applied force, অর্থাৎ কিছু প্রয়োগকৃত বলের কারণে একটা সারফেস যখন অন্য সারফেসের উপর দিয়ে স্লাইড করে অথবা করতে চেষ্টা করে, দ্য কন্ট্যাক্ট সারফেস এক্সার্টস, এক্সার্ট মানে হচ্ছে অ্যাপ্লাই করা বা প্রয়োগ করা, সংস্পর্শ সমতল কিছু বল প্রয়োগ করে ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, মানে প্রয়োগকৃত বলের বিপরীত দিকে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইন অর্ডার টু রেজিস্ট দ্য রিলেটিভ মোশন অফ দ্য টু সারফেসেস, ওই দুইটা সারফেসের আপেক্ষিক গতিকে ঠেকানোর উদ্দেশ্যে কিছু বল প্রয়োগ করে, প্রয়োগকৃত বলের বিপরীত দিকে কিছু বল প্রয়োগ করে। দিস ফোর্স ইজ নোন অ্যাজ ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্স। এই ফোর্সকেই বলা হয় ঘর্ষণ বা ঘর্ষণ বল। ওকে, ফ্রিকশনের সংজ্ঞা আমরা শিখলাম, যে ফ্রিকশন কি জিনিস আমরা জানলাম। তো ফ্রিকশন কয়েক ধরনের হয়, যেমন ড্রাই ফ্রিকশন হতে পারে, ফ্লুইড ফ্রিকশন, তারপরে হচ্ছে লুব্রিকেটেড ফ্রিকশন। ড্রাই ফ্রিকশন, আচ্ছা আমরা স্টাডি করবো হচ্ছে ড্রাই ফ্রিকশন। তো ড্রাই ফ্রিকশন কি জিনিস? যখন দুইটা সারফেস, আমি এতক্ষণ যে দুইটা সারফেসের কথা বললাম, যখন দুইটা সারফেস একদম শুকনা থাকে তখন যে ফ্রিকশন তৈরি হয় তাকে বলা হয় ড্রাই ফ্রিকশন। যখন দুইটা সারফেস শুকনা থাকে বা তাদের মধ্যে কোনো লুব্রিকেশন থাকে না, লুব্রিকেশন মানে হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ। আমরা জানি যে আমাদের মানে বিভিন্ন ইঞ্জিনের বিভিন্ন পার্টসে লুব্রিকেশন অয়েল ইউজ করা হয়, পিচ্ছিলকারী বা যে তৈল সেটা ব্যবহার করা হয় যাতে ফ্রিকশনটা কম হয়, যাতে ইঞ্জিনের যে অংশগুলো যাতে একটু ক্ষয় যাতে কম হয়, সেজন্য লুব্রিকেশন ব্যবহার করা হয় আর কি। তো যদি লুব্রিকেশন না থাকে তাহলে ড্রাই ফ্রিকশন বলবো, আর যদি লুব্রিকেশন থাকে তাহলে বলবো হচ্ছে লুব্রিকেটেড ফ্রিকশন। আর ফ্লুইড ফ্রিকশন হচ্ছে যে ধরেন যে এক বালতি পানি আছে, বা এক বালতি পানি না, ধরেন যে একটা মানে নদীর মধ্যে যখন স্রোত একদিক থেকে একদিকে যায় তখন কি হয়? আমরা জানি যে পানির মধ্যে কিছু সান্দ্রতা কাজ করে, সান্দ্রতা বা ভিসকোসিটি। এটা হচ্ছে যে পানির একটা স্তর তার উপরের স্তরকে প্রবাহিত হতে বাধা দেয়, তাই না? পানির একটা স্তর তার উপরের বা তার উপরের স্তরকে মানে প্রবাহিত হতে কিছু বাধা প্রদান করে, এটাই হচ্ছে মানে ফ্লুইড ফ্রিকশন। ঠিক আছে, এটাকে আমরা সান্দ্রতা বলতে পারি। তাহলে ড্রাই ফ্রিকশন হচ্ছে যে ইফ ওয়ান বডি মানে হচ্ছে বস্তু, যদি একটা বস্তু স্লাইড করে অথবা করতে চেষ্টা করে আর একটা বস্তুর উপর দিয়ে উইথ লিটিল অর নো লুব্রিকেশন, কোনো পিচ্ছিলকারী পদার্থ থাকবে না বা থাকলেও খুবই সামান্য, তাহলে এমত অবস্থায় এক্ষেত্রে যে ফ্রিকশন তৈরি হয় তাকে বলা হয় ড্রাই ফ্রিকশন। দ্য ডেভেলপড ফ্রিকশন ইজ কল্ড ড্রাই ফ্রিকশন। এখানে ডেভেলপ মানে কিন্তু উন্নতি হওয়া না, এখানে ডেভেলপ মানে তৈরি হওয়া।
ডেভেলপড ফ্রিকশন মানে যে ঘর্ষণ তৈরি হয় সেটা বা সৃষ্টি হয় সেটা। তাহলে লুব্রিকেশন না থাকলে ড্রাই ফ্রিকশন, আর লুব্রিকেশন থাকলে লুব্রিকেটেড ফ্রিকশন। আমরা স্টাডি করবো হচ্ছে ড্রাই ফ্রিকশন নিয়ে। আচ্ছা, ফ্রিকশনকে আমরা আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, শ্রেণীবিন্যাস করতে পারি, স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর কাইনেটিক ফ্রিকশন হচ্ছে গতিশীল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ। স্ট্যাটিক ফ্রিকশন মানে এতক্ষণ ধরেন যে আমরা যে দুইটা সারফেসের কথা বারবার বলে আসছি, যে একটা সারফেসের উপর দিয়ে আরেকটা সারফেস যখন মানে একদিক থেকে আরেক দিকে সরতে চেষ্টা করছে বা স্লাইড করতে চেষ্টা করছে, তখন যে তাদের দুইটা সারফেসের যে সংস্পর্শ সমতল, তাদের মধ্যে যে ঘর্ষণ বল, সেটা নিয়ে আমরা বারবার কথা বলছি। তাহলে এখন ওই দুইটা সারফেস যদি একটা আরেকটার সাপেক্ষে মানে কোনো মুভমেন্ট না হয়, কোনো গতি না থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আর যদি ওই দুইটা সারফেস অলরেডি গতিশীল থাকে, একটা সাপেক্ষে যদি আরেকটা আর কি চলতে শুরু করে বা চলতে থাকে, তখন আমরা বলবো হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে? The frictional resistance between two surfaces which have no relative motion is called static friction. Frictional resistance, এটাকে ফ্রিকশনাল ফোর্স বা কখনো কখনো বলা হয় ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বিটুইন টু সারফেসেস, মানে দুইটা সমতলের মধ্যে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স যখন বা হুইচ, এখানে হুইচ মানে কার সম্পর্কে বলা হচ্ছে, এই যে দুইটা সারফেস এর সম্পর্কে বলা হচ্ছে। হুইচ হ্যাভ নো রিলেটিভ মোশন, যাদের কোনো আপেক্ষিক গতি নাই, মানে একটা সাপেক্ষে আর একটা স্থির, তখন তাদের মধ্যে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স তৈরি হয় তাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। আর দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বিটুইন টু স্লাইডিং সারফেসেস, স্লাইড মানে হচ্ছে একটার উপর দিয়ে যখন আরেকটা চলতে থাকে তখন। তাহলে দুইটা স্লাইডিং সারফেসের মধ্যে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স তাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। হুইচ ডু মুভ রিলেটিভ টু ইচ আদার, যে দুইটা সারফেস একটা সাপেক্ষে আরেকটা মুভ করে বা নড়াচড়া করে বা চলতে থাকে। তাহলে যদি দুইটা সারফেস একটা সাপেক্ষে আরেকটা মুভ করে, তাহলে তাদের মধ্যে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স সেটাই হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তাহলে আমরা স্টাডি করব হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে। ঠিক আছে? এইটা নিয়ে আমরা স্টাডি করব, কারণ সিভিলের ম্যাক্সিমাম সমস্ত পড়াশোনা বা সমস্ত স্টাডি অ্যানালাইসিস সবকিছুই কিন্তু স্ট্যাটিক্স নিয়ে, তাই না? আমাদের কাইনেটিক্স নিয়ে আসলে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই, হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ব্যাপার। তো এখানে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সাধারণত কাইনেটিক ফ্রিকশন থেকে বড় হয় বা বেশি হয়। মানে এটা খুব সাধারণ। ধরেন যে দুইটা সারফেস যদি স্থির অবস্থায় থাকে, তাহলে তাদের মধ্যে যে ঘর্ষণ কাজ করে সেটা অনেক বেশি। যদি দুইটা সারফেস গতিশীল থাকে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ থাকে তার থেকে স্থির অবস্থায় ঘর্ষণ অনেক বেশি। ঠিক আছে? ফ্রিকশন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে বাধা দেওয়া। ঠিক আছে? রেজিস্ট মানে কি? বাধা দেওয়া বা প্রতিরোধ করা। এখন জি স্যার। ফ্রিকশনের কাজই যেহেতু বাধা দেওয়া, সে কারণে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বলা হচ্ছে আর কি, মানে ঘর্ষণ প্রতিরোধ বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে ফ্রিকশন। ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে একটা বাধা দানকারী একটা বল, তাই একে বলা হয় রেজিস্ট্যান্স, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বা ফ্রিকশনাল ফোর্স। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা দেখবো যে হোয়াট ইজ রাফ সারফেস। রাফ মানে হচ্ছে অমসৃণ। যে সারফেস ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অফার করে বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স দেয় তাকেই বলা হয় হচ্ছে রাফ সারফেস। ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে আসলে মানে আমাদের কাছে তো অনেক সারফেস দেখে মনে হয় যে আসলে একদম মসৃণ, তাই না? যেমন জাস্ট লাইক একটা টাইলস এর ঘর, একটা ঘর যার ফ্লোরে আসলে টাইলস আছে। এখন টাইলস দেখে আমাদের মনে হতে পারে যে না, ঠিক আছে, এটা হচ্ছে একদম একটা স্মুথ একটা সারফেস, এর উপরে কোনো ফ্রিকশন থাকবেই না। তার মানে কি, টাইলস এর উপর যদি কোনো ভারী কোনো পদার্থ থাকে, তাহলে আমরা তাকে সাইড থেকে যদি একটু ফোর্স অ্যাপ্লাই করি, তাহলেই সে চলতে শুরু করবে। কিন্তু তা কি কখনো হয়? ভারী বস্তু কিন্তু আমরা সহজে সরাতে পারি না। তার মানে কি, অবশ্যই একটা ফ্রিকশন কাজ করে। এখন আমরা যদি খালি চোখে দেখি, তাহলে একটা টাইলস এর ফ্লোর দেখতে অনেকটা এরকম বা আরো স্মুথ, একদম এরকম, তাই না?
মনেই হবে না যে এর উপরে আসলে কোনো ফ্রিকশন থাকতে পারে, কিন্তু যখন আমরা যদি মাইক্রোস্কোপ ব্যবহার করি, অনুবীক্ষণ যন্ত্র, তাহলে দেখতে পাবো যে এই স্মুথ সারফেসের মধ্যে আসলে অনেক মানে ইররেগুলারিটি আছে। ইররেগুলারিটি মানে হচ্ছে সাপোজ, অর্থাৎ অনেক রাফনেস আছে আর কি, ছোট বড়। সারফেসটা আসলে এরকম, ঠিক আছে। যদি আমরা মানে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে যদি আমরা দেখি, তাহলে সারফেসটা আসলে মানে অনেক এবড়ো থেবড়ো আর কি, ঠিক আছে। এটা একদম ইরেগুলার। তো এই যে যে ইররেগুলারিটি বা সারফেস আসলে আরো বিভিন্ন রকম হতে পারে, সারফেস প্রোফাইল, মানে এই যে যে ইররেগুলারিটি, এই ইররেগুলারিটির কারণে আসলে ফ্রিকশন তৈরি হয়। অর্থাৎ এর ফলেই কিন্তু আমরা ঘর্ষণ বলটা মানে আমাদের কাজ করতে দেখি আমরা সব সময়। আমরা যখন কোনো একটা বস্তুকে সরানোর চেষ্টা করব, তখন কি হবে, এই বিভিন্ন যে মানে এবড়ো থেবড়ো জায়গা এখানে বাধা পাবে আর কি, ঠিক আছে। এটা খালি চোখে দেখা যায় না, বাট একটা ম্যাক্সিমাম সারফেসই আসলে অনেক এবড়ো থেবড়ো হয় আর কি। তো এই মানে এবড়ো থেবড়ো সারফেস বা যে সারফেসের উপরে ঘর্ষণ বল কাজ করে বেশি, সেটাই হচ্ছে রাফ সারফেস, ঠিক আছে। রাফ বা অমসৃণ সমতল, রাফ সারফেস। আচ্ছা, আমরা মনে হয় দেখতে পাইনি পেইন্ট। আচ্ছা, আমি শেয়ার করতেছি। আমি এতক্ষণ এইটা দেখালাম আর কি, ঠিক আছে, যে একটা টাইলস এর ফ্লোর হয়তো বা দেখতে এরকম হতে পারে, কিন্তু এর মধ্যে আসলে অনেক ইররেগুলারিটি থাকে আর কি, ঠিক আছে। অনেক মানে অমসৃণ একটা সমতল আর কি, সবকিছুই প্রায় সব সমতলই অমসৃণ। তো এই অমসৃণ হওয়ার কারণে একটা বস্তুকে যখন আমরা কোনো দিকে আমরা মুভ করার চেষ্টা করি, তখন কি হয়, এই বস্তু এবং এই সারফেস এদের যে সংস্পর্শ সমতল, এখানে একটা মানে ঘর্ষণ বা বাধা প্রাপ্ত হয় বারবার, বা ঘর্ষণ বল তৈরি হয়, ঠিক আছে। তো এই ধরনের সারফেসকে বলা হয় রাফ সারফেস বা অমসৃণ সমতল। এটা আসলে আমরা মাইক্রোস্কোপে দেখলে এরকম দেখতে পারবো, নট আমরা আসলে খালি চোখে দেখতে পারবো না। যাই হোক, স্মুথ সারফেস হচ্ছে এ ফ্রিকশনলেস সারফেস ইজ কল্ড বা ইজ সেইড টু বি স্মুথ। একটা ঘর্ষণবিহীন একটা সমতলকেই বলা হয় স্মুথ সারফেস, ঠিক আছে। একটা হচ্ছে রাফ সারফেস, একটা হচ্ছে স্মুথ সারফেস। যে সারফেসে কোনো ঘর্ষণ থাকে না সেটা হচ্ছে রাফ, সরি, যেখানে ঘর্ষণ থাকে না সেটা হচ্ছে স্মুথ সারফেস। আর যে সারফেসে ঘর্ষণ থাকে বা হুইচ অফার্স ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, মানে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স দেয় বা প্রদান করে, তাকে বলা হয় রাফ সারফেস। তো এখন আমরা হচ্ছে একটা মানে ছোট একটা এক্সাম্পল দেখবো, একটা প্রবলেম দেখবো। পেজ নাম্বার 103-এ এটা আছে, পেজিসের। আসলে ছোট্ট একটা প্রবলেম। এই যে এক্সাম্পল নাম্বার 62, এই যে এটা, যাই হোক, এখানে বলা হচ্ছে যে একটা বস্তু এ, যার ওজন হচ্ছে 100 পাউন্ড, হুইচ ওয়ে WEIGH, ওয়ে মানে হচ্ছে ওজন হওয়া, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এস, ঠিক আছে, ওয়েজ। তাহলে হুইচ ওয়েজ 100 পাউন্ড রেস্টস আপন এ 30 ডিগ্রি প্লেন অ্যাজ শোন ইন ফিগার। তো একটা 30 ডিগ্রি কোণে আনত একটা সমতলের উপরে একটা বস্তু আছে এ, দেখতে পাচ্ছি আমরা। তো হোয়াট ফ্রিকশনাল ফোর্স ইজ নিডেড টু মেনটেইন ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা বজায় রাখতে, সাম্যাবস্থা বজায় রাখতে কি পরিমাণে ঘর্ষণ বল দরকার। আচ্ছা, এখন আপনাদের আসলে মানে প্রথমবার দেখে কি মনে হচ্ছে, যে এটা আসলে কি মানে এভাবে থাকবে, না এটা স্লাইড করে এইদিকে চলে মানে গড়ায় পড়ে যাবে, বলেন তো। স্যার এইদিকে গড়ায় চলে যাবে। নিচের এটা দিকে আসলে গড়ায় পড়ে যাবে হ্যাঁ, স্যার। এটা গড়ায় পড়ে যাওয়ারই কথা, কারণ এর ওজন কাজ করবে হচ্ছে নিচের দিকে, তাই না। তার একটা উপাংশ হচ্ছে মানে এই সারফেসের এইভাবে এই ডিরেকশনে কাজ করে। এখন এটা তো গড়ায় নাও করতে পারে, এটা কিন্তু এখানে স্থির অবস্থায় থাকতেও পারে। এটা যে মানে এদিকে স্লাইড করবে, আমি গড়ায় পড়া এই কথার পরিবর্তে আমি বলবো স্লাইড করা, ঠিক আছে। তো এটা যে এদিকে স্লাইড করবে, এর জি কিন্তু স্যার। কোনো মানে নিশ্চয়তা নাই, এটা এখানে মানে স্থির অবস্থাও থাকতে পারে, আবার এটা এদিকে স্লাইডও করতে পারে।
সেটা আমাদেরকে বের করতে স্যার। হবে। যদি এই বস্তুটাকে এইখানে স্থির অবস্থায় থাকতে হয়, মানে যদি সাম্যাবস্থা বজায় রাখতে হয়, তাহলে কতটুকু ঘর্ষণ বল এখানে দরকার বা কাজ করা দরকার। হোয়াট ফ্রিকশনাল ফোর্স, মানে কি পরিমাণ ঘর্ষণ বল দরকার সাম্যাবস্থা বজায় রাখতে, আমরা এটাই দেখব। তো এটার জন্য আমরা প্রথমে যে অ্যাজ ইউজুয়াল আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এবং ধরে নিব যে সেটা সাম্যাবস্থায় আছে, একদম অ্যাজ ইউজুয়াল আমরা এতদিন যা করে আসছি সেরকমই। তাহলে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আগে ড্র করলাম, ঠিক আছে? এখানে সবকিছু একবারে না দেখে আস্তে আস্তে দেখেন। আমরা আগে একটা এই বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। তাহলে আগে আমরা এই বস্তুটাকে ড্র করলাম, এই বস্তু এ, এবং সারফেসটাকে আমরা ডট ডট দিয়ে দেখাইলাম। এই যে ইনক্লাইন্ড সারফেস, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড যে সারফেস, তাকে আমরা ডট ডট দিয়ে দেখাইলাম, ঠিক আছে? তো এখন এই বস্তুর যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে সিজি, এটা হচ্ছে কি হবে, এর একদম মিড পয়েন্টে হবে, তাই না? অভিকর্ষ কেন্দ্র। সিজি মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, মানে অভিকর্ষ কেন্দ্র, মানে যে বিন্দুর মধ্য দিয়ে বস্তুর ওজন কাজ করে, ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা দেখাবো হচ্ছে বস্তুর ওজন। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে কি, যে একটা বস্তুর উপরে বাইরে থেকে কি কি ফোর্স কাজ করে সেইটাকে দেখানো। এফবিডি অফ এ, ফ্রি বডি ডায়াগ্রাম অফ এ। তো প্রথমে আমরা দেখাচ্ছি ওজন ডাব্লিউ। তো ডাব্লিউটা হচ্ছে একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হবে, একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এটা কিন্তু সারফেস বরাবর নিচে কাজ করবে না, বা সারফেসের লম্বভাবে কিন্তু কাজ করবে না। ওজন সবসময় অভিকর্ষের দিকে কাজ করে, এবং অভিকর্ষের দিক মানে হচ্ছে কোনটা, একটা মানে কোন একটা বস্তুকে যদি আমরা মুক্তভাবে আমরা মানে ঝুলন্ত অবস্থায় রাখি, সাসপেন্ডেড অবস্থায় রাখি, তাহলে সেই বস্তু যেদিকে মানে যে ডিরেকশনে থাকবে অর্থাৎ অভিকর্ষের দিকে, তাহলে এইটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে? এখন আমরা এই ডাব্লু কে দুইটা উপাংশে ভাগ করব, এবং এইটা সবাইকে বুঝতে হবে, ঠিক আছে? যেমন আমরা এই ডাব্লু কে দুইটা উপাংশে ভাগ করব, একটা হচ্ছে সারফেস বরাবর, আর আরেকটা হচ্ছে সারফেসের লম্ব বরাবর। এটা আমরা কেন করছি, কারণ দেখেন যে এইখানে যেহেতু একটা ইনক্লাইন্ড সারফেসের উপরে একটা বস্তু আছে, তাহলে এখানে সমস্ত ফোর্স, এখানে সারফেস রিয়াকশন বলেন বা ফ্রিকশনাল ফোর্স বলেন বা ওজন বলেন, এখানে সবকিছু দুইটা ডিরেকশনে কাজ করবে। একটা হচ্ছে সারফেস বরাবর অর্থাৎ এই ডিরেকশনে, আর আরেকটা হচ্ছে সারফেসের লম্ব দিকে, তার মানে এই ডিরেকশনে, ঠিক সারফেসের সঙ্গে লম্বভাবে এই ডিরেকশনে, ঠিক আছে? তাহলে এখানে সবসময় দুইটা ডিরেকশনে ফোর্স কাজ করবে, একটা সারফেস বরাবর আর একটা হচ্ছে সারফেসের সঙ্গে লম্বভাবে। এবং সে কারণে আমরা এই দুইটা ডিরেকশনকে আমরা ধরছি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমাদের সুবিধার জন্য। আমরা আগের মতো হরিজন্টালটাকে এক্স অ্যাক্সিস, যে এইটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরতেছি, সে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আগের মতো এরকম ধরলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আমাদের সুবিধার জন্য যেহেতু সমস্ত ফোর্সই এই বরাবর এবং এই বরাবর কাজ করবে, সে কারণে আমরা সারফেস বরাবর এই ডিরেকশনটাকে ধরছি এক্স, আর সারফেসের সঙ্গে লম্ব ভাবে যে ডিরেকশনটা আছে তাকে আমরা ধরছি হচ্ছে ওয়াই। এবং এই ডাব্লিউ কে আমরা এক্স এবং ওয়াই বরাবর দুইটা উপাংশে ভাগ করব, ঠিক আছে? তাহলে এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সবসময় সেম, ঠিক আছে? অর্থাৎ সারফেসের লম্ব দিক, সারফেসের যে পারপেন্ডিকুলার ডিরেকশন এইটা ওয়াই ডিরেকশন, এর সঙ্গে ভার্টিক্যাল ডিরেকশনের অ্যাঙ্গেল সবসময় কি হবে, এই অ্যাঙ্গেলটা সমান হবে, এই 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটার সমান হবে। এটা জ্যামিতিক ভাবে প্রমাণ করে দেখানো যায়। তো এখন আপনারাই বলেন যে আমরা বারবার বলেছিলাম যে ডিরেকশনের সঙ্গে অ্যাঙ্গেল থাকে সেই ডিরেকশন বরাবর উপাংশ কি হয়? স্যার কস হয়। স্যার কস হয়। হচ্ছে cos থিটা হয়, তাই না? ফোর্স ইনটু cos থিটা। তাহলে ঠিক আছে, আমরা আমাদের ডিরেকশন দেখতে যেরকমই হোক, হরিজন্টাল বা ভার্টিক্যাল যেরকমই হোক, আমরা যেহেতু দেখতেই পাচ্ছি যে এই ডিরেকশনটার সঙ্গে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে আমরা সহজেই বলতে পারি যে এই ডিরেকশন বরাবর উপাংশ হচ্ছে ডাব্লিউ cos 30, এবং এই ডাব্লিউ cos 30 এর সঙ্গে পারপেন্ডিকুলার অর্থাৎ সারফেস বরাবর এই উপাংশটা হচ্ছে ডাব্লিউ sin 30।
ঠিক আছে, এটা আমরা এতদিন অনেকবার দেখেছি। তাহলে ডাব্লু কে আমরা দুটো অংশে ভাগ করে ফেললাম। এরপর আমাদের কাজ হচ্ছে ফ্রিকশনাল ফোর্স দেখানো। আমরা একটু আগে ফ্রিকশনের সংজ্ঞা যখন দেখাচ্ছিলাম, ডেফিনিশন যখন আমরা পড়ছিলাম, তখনই আমরা দেখলাম যে ফ্রিকশনের কাজই হচ্ছে বস্তুর মুভমেন্টকে বাধা দেওয়া। তাহলে এখানে ডাব্লু সাইন 30 এই ফোর্সটাই কিন্তু চাচ্ছে বস্তুটাকে নিচের দিকে স্লাইড করাতে, নিচের দিকে আসলে মানে এটা নিয়ে চলে আসতে চাচ্ছে, মানে বস্তুটাকে নিচের দিকে আনতে চাচ্ছে কে? ডাব্লু সাইন 30 এইটাই কিন্তু আনতে চাচ্ছে। তাহলে যেহেতু নিচের দিকে আনতে চাচ্ছে ডাব্লু সাইন 30, তার মানে একটা ফোর্স আছে, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। আর ফ্রিকশনাল ফোর্স কাজ করবে ঠিক তার অপোজিট ডিরেকশনে, তার মানে সারফেস বরাবর উপরের দিকে। কারণ ফ্রিকশনের কাজই হচ্ছে যে কোনো একটা বস্তুর মুভমেন্টকে বাধা দেওয়া বা গতিকে বাধা দেওয়া। তাহলে যেহেতু এখানে একটা ফোর্স কাজ করে এই দিকে, অর্থাৎ বস্তুটাকে এই দিকে মুভমেন্ট করতে চাচ্ছে, মানে মুভ করতে চাচ্ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে তার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে। তাহলে ফ্রিকশন ফোর্স আমরা দেখালাম, এবং এরপর হচ্ছে দেখেন সারফেসের যে রিয়াকশন এন, সেটা আমরা সবাই জানি যে কোনো একটা সারফেসের রিয়াকশন হবে হচ্ছে ঠিক সেই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। অর্থাৎ এইটা যদি একটা সারফেস হয়, তাহলে এই সারফেসের উপর যদি কোনো বস্তু থাকে, তাহলে এই সারফেসটা রিয়াকশন দিবে কোন দিকে? রিয়াকশন কি কখনো এইদিকে দিবে? কখনো ভার্টিক্যাল দিকে দিবে রিয়াকশন? কখনোই দিবে না। এই সারফেসটা রিয়াকশন দিবে হচ্ছে সবসময় এই সারফেসের লম্ব দিকে, তাই না? এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, এটা যে সারফেসই হোক। যদি সারফেসটা দেখতে এমনও হয়, সে সারফেসটা হচ্ছে এরকম, সাপোজ সরি সারফেসটা হচ্ছে দেখতে অনেকটা ধরেন যে এরকম, তাহলে এর রিয়াকশনও কিন্তু হবে, এই সারফেস কিন্তু রিয়াকশন দিবে কিন্তু এর লম্ব দিকে, অর্থাৎ এইদিকে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তো এই সারফেসের রিয়াকশনকে আমরা বলতেছি হচ্ছে, আচ্ছা আমি বারবার শেয়ার করতে ভুলে যাচ্ছি, আচ্ছা আমি এই ফিগারটা দেখাচ্ছিলাম আর কি। এই যে সারফেস হোক তার লম্ব দিকে রিয়াকশন দিবে, যদি সারফেস এইটাও হয় তাহলে রিয়াকশন দিবে এইদিকে, এদিকে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে। আচ্ছা তো এখানে এনটা হচ্ছে, এখানে এনটাকে আমরা বলতেছি নরমাল ফোর্স, ঠিক আছে? এখানে এই চ্যাপ্টারে আমরা এন বলতে বুঝবো হচ্ছে সারফেস রিয়াকশন। বড় হাতের এন মানেই আমরা বুঝবো সারফেস রিয়াকশন, এবং সেটাকে আমরা সারফেস রিয়াকশন না বলে আমরা বলতেছি হচ্ছে নরমাল ফোর্স, একই কথা। দেখেন আমরা নরমাল ফোর্সকে আমরা দেখালাম ওয়াই ডিরেকশন বরাবর, এবং এটা অবশ্যই সারফেসের সঙ্গে লম্ব দিকে, অর্থাৎ উপরের দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। তাহলে মোটামুটি যা যা ফোর্স ছিল সবকিছু দেখানো হয়ে গেল। ওজনকে আমরা দুটো উপাংশে ভাগ করলাম, এবং এই উপাংশের বিপরীতে আমরা ফ্রিকশনাল ফোর্স দেখালাম। আবার এই ওজনের হচ্ছে এই উপাংশের বিপরীতে আমরা হচ্ছে নরমাল ফোর্স বা সারফেস রিয়াকশন দেখালাম। সারফেস রিয়াকশনটা আসলে খুবই মানে ইন্টারেস্টিং, কারণ এই সারফেস রিয়াকশন যদি না থাকতো তাহলে কিন্তু আমরাও কোনো একটা ফ্লোরের উপরে দাঁড়ায় থাকতে পারতাম না। সাপোজ যদি আমরা এই ধরেন যে এইটা হচ্ছে আমাদের আর কি রুমের যে ফ্লোর, তার উপরে আমরা দাঁড়ায় থাকতে পারছি কেন? কারণ সেই ফ্লোর আমাদেরকে একটা রিয়াকশন দিচ্ছে, এবং সেই ফ্লোরের একদম লম্ব দিক বরাবর একটা রিয়াকশন দিচ্ছে, তাই না? এবং এইটাকে আমরা বলতেছি হচ্ছে এন। এখন খুব সিম্পলি চিন্তা করলে বুঝতে পারবেন যে আমাদের ওজন যত বেশি হবে, ওজন মানে হচ্ছে ডাব্লু, ওয়েট, আমাদের ওজন যত বেশি হবে তত কি হবে? এই রিয়াকশনটাও বেশি হবে, তাই না? একটা হালকা মানুষের উপরে রিয়াকশন হবে কম, একটা ভারী মানুষের উপর রিয়াকশন হবে বেশি, ঠিক আছে? তো ডাব্লু যত বেশি হবে এনও তত বেশি হবে, কারণ একটা আরেকটার বিপরীত, ঠিক আছে? তো এইখানেও সেম, এখানে হচ্ছে ডাব্লু কস 30, এটা হচ্ছে ওজনের উপাংশ, যেটা সারফেস বরাবর সারফেসের লম্ব ভাবে কাজ করে, আর তাকে ঠেকানোর জন্য সারফেস রিয়াকশন দিচ্ছে এন। তো ঠিক আছে, তাহলে এক্স ওয়াই এই দুইটা ডিরেকশন বরাবর যা যা ফোর্স ছিল সমস্ত ফোর্স দেখানো হয়ে গেছে। এখন আমরা ধরে নিব যে এই স্ট্রাকচারটা ইকুইলিব্রিয়ামে আছে। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার পর ধরে নিচ্ছি ইকুইলিব্রিয়ামে আছে।
তাহলে দেখেন এইটা কিন্তু একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, কারণ এইখানে সমস্ত ফোর্স মোটামুটি কিন্তু একই জায়গায় এসে জড়ো হয়েছে। ঠিক আছে, যদিও একদম মানে 100% কনকারেন্ট বলা যায় না, কারণ ফ্রিকশনটা আসলে মানে সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর কাজ করতেছে না, ফ্রিকশনটা হচ্ছে এই সারফেসের এই যে এই বরাবর কাজ করছে, তাও প্রায় কনকারেন্ট। এই ডিস্টেন্সটুকু আর কতই বা হবে, তাই না? যাই হোক, তাহলে আমরা বলতে পারি যে সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0। এখন যদি এটা কনকারেন্ট নাও হয়, যদি নন কনকারেন্ট হয়, তাও আমরা কি বলবো? নন কনকারেন্ট ফোর্সের ইকুইলিব্রিয়ামের শর্ত কি ছিল? এই দুটো শর্ত কিন্তু সব সময় ছিল, তাই না? সামেশন অফ এফ এক্স সমান 0 আর এফ ওয়াই সমান 0। তো তাহলে আমরা প্রথমে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সামেশন অফ এফ এক্স সমান 0, অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর যত ফোর্স আছে তাদের যোগফল বা সামেশন 0। তাহলে যে কোনো একটা ডিরেকশনকে এখন পজিটিভ ধরতে হবে, হয় ধরতে হবে যে এইটা পজিটিভ, আর না হলে ধরতে হবে এইটা পজিটিভ। আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটাকে পজিটিভ ধরতে পারি। তো আমরা এখন ধরে নিচ্ছি যে এই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ, এই যে আমরা দেখাই দিয়েছি, অর্থাৎ এই সারফেসের নিচের দিকে এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে ডাব্লিউ সাইন 30 হচ্ছে প্লাস হবে, কারণ এই ডিরেকশন বরাবর আছে, দেখতেই পাচ্ছি আমরা। আর এফ হচ্ছে মাইনাস হবে, কারণ সে আছে বিপরীত দিকে। ডাব্লিউ সাইন 30 মাইনাস এফ। দেখেন আর কিন্তু কিছু নাই, এক্স বরাবর আর কিছু নাই, এই দুইটাই আছে, এইটা আছে আর এইটা আছে। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারছি যে এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন 30। ডাব্লিউ এর মান অঙ্কে দেওয়াই আছে 100 পাউন্ড, সেটা বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি 50 পাউন্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি সাম্যাবস্থা বজায় রাখতে হয়, তাহলে এক্স ডিরেকশন বরাবর ফ্রিকশনাল ফোর্স দরকার হচ্ছে 50 পাউন্ড। এই যে অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স, এখানে একটা ফুল আছে আমার, এখানে হবে হচ্ছে নিডেড ফর ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু 50 পাউন্ড। অর্থাৎ আমরা ধরে নিলাম যে ইকুইলিব্রিয়ামে আছে, এবং ইকুইলিব্রিয়ামের জন্য আমরা লিখতে পারি এইটা, এবং সেখান থেকে আমরা পাইলাম যে এফ ইজ ইকুয়াল টু 50 পাউন্ড। তার মানে আমরা বলতে পারি যে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বজায় রাখার জন্য ঘর্ষণ বল দরকার হচ্ছে 50 পাউন্ড। অর্থাৎ যদি এই দুইটা সারফেসের সঙ্গে মানে এই দুইটা সারফেসের যে সংস্পর্শ সমতল, যদি সেখানে 50 পাউন্ড ঘর্ষণ বল কাজ করে, তাহলে একমাত্র এইটা স্থির অবস্থায় থাকবে। এখন যদি 50 পাউন্ড কাজ না করে কোনো কারণে, তখন কিন্তু এইটা আসলে নিচের দিকে মানে স্লাইড করতে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রবলেম ছিল, আমাদেরকে এটাই বের করতে বলা হয়েছিল। তাহলে এটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 50 পাউন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এখন আমরা যে কনসেপ্টটা দেখব সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, এবং এটাও ফেরিসের বইতে মানে বই থেকে আমি নিয়েছি। ফেরিসের বইতে এই যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, পেজ নাম্বার 103, ঠিক আছে, এখানে আছে। তো সবাই দেখতে পারেন, এখানে ডিটেলস অনেক কথাবার্তা লেখা আছে। তো আমি যে সংক্ষেপে একটু বলি যে সাপোজ ধরেন যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, আচ্ছা আমি একটা সংজ্ঞাটা দিই, তারপরে এক্সাম্পলে যাচ্ছি। এক্সপেরিমেন্টস শো দ্যাট, পরীক্ষা নিরীক্ষা থেকে দেখা যায় যে ইন এ পার্টিকুলার কেস, একটা নির্দিষ্ট ক্ষেত্রে দেয়ার ইজ এ লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স। তার মানে ঘর্ষণ বলের একটা সর্বোচ্চ মান আছে। এখানে লিমিটিং, লিমিট মানে হচ্ছে সীমা, আর লিমিটিং বলতে এখানে বোঝানো হচ্ছে মানে সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ মান। তো লিমিটিং ভ্যালু মানে হচ্ছে সর্বোচ্চ মান। একটা নির্দিষ্ট ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সের একটা সর্বোচ্চ মান আছে, এবং হুইচ ইট ক্যান নট গো, যার উপরে এটা যেতে পারে না। এবং হুইচ মানে যার উপরে এটা যেতে পারে না। দিস ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ইজ কল্ড লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এই সর্বোচ্চ ঘর্ষণ বলকেই বলা হয় লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, and it is denoted by F prime. ডিনোট মানে হচ্ছে চিহ্নিত করা, তো এটাকে চিহ্নিত করা হয় F প্রাইম দ্বারা।
তাহলে পরীক্ষা নিরীক্ষা থেকে দেখা যায় যে একটা নির্দিষ্ট ক্ষেত্রে, পার্টিকুলার মানে নির্দিষ্ট, একটা নির্দিষ্ট ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সের একটা সর্বোচ্চ মান আছে যার উপরে এইটা যেতে পারে না, এবং এই সর্বোচ্চ মানকেই বলা হয় লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। তো এইটা একটু আমরা প্র্যাকটিক্যালি এখন দেখার চেষ্টা করি। আমরা মনে করি যে আমাদের একটা ফ্লোর আছে, যে কোনো ফ্লোর, এবং ফ্লোরের উপরে একটা বিশাল একটা বস্তু আছে, অনেক মানে ভারী একটা বস্তু আছে, ঠিক আছে। এবং এই বস্তুটাকে কোনো একজন ব্যক্তি ডান দিক থেকে বাম দিকে বল প্রয়োগ করে এটা স্লাইড করার চেষ্টা করছে, এটাকে সরানোর চেষ্টা করছে এই বরাবর। এখন ধরেন সাপোজ যে সে প্রথমে ফোর্স অ্যাপ্লাই করলো মাত্র 5 পাউন্ড, অনলি 5 পাউন্ড। 5 পাউন্ড খুবই মানে ছোট একটা ফোর্স, খুবই কম। তো সে প্রথমে ফোর্স অ্যাপ্লাই করলো হচ্ছে 5 পাউন্ড আমরা মনে করি, এবং দেখা যাচ্ছে যে বস্তুটা কিছুই হলো না, বস্তুটা যেখানে ছিল সেখানেই থাকলো, ঠিক আছে। যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই ফ্লোর এবং এই বস্তু, এই দুইটার মধ্যে যে ঘর্ষণ বল, এই দুইটার আর কি সংস্পর্শ সমতল বরাবর কতটুকু ঘর্ষণ বল কাজ করেছে বলেন তো? আমরা 5 পাউন্ড ফোর্স এখানে অ্যাপ্লাই করলাম, এখানে 5 পাউন্ড দিলাম, এবং এই বস্তুটা আর কি জায়গায় মানে যেখানে ছিল সেখানেই থাকলো। তার মানে আমরা বলতে পারি যে এই ঘর্ষণ বলের পরিমাণ হচ্ছে সেম 5 পাউন্ড, ঠিক আছে। অর্থাৎ এই যে অ্যাপ্লাইড ফোর্স তাকে আর কি নিষ্ক্রিয় করে দিল ঘর্ষণ বলটা। তো এখন ধরেন যে এই ব্যক্তি আরেকটু বেশি বল অ্যাপ্লাই করলো, সে 10 পাউন্ড। 5 পাউন্ডের পর সে তার ফোর্সকে আরেকটু বাড়াই দিল, সে এখন 10 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করলো, 10 পাউন্ড, ঠিক আছে। দেখা যাচ্ছে 10 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করার ফলেও এই বস্তুটা জায়গার থেকে সরলো না বা স্লাইড করলো না। তার মানে কি ঘর্ষণ বলটা এখন 5 পাউন্ড থেকে বেড়ে হয়ে গেছে কত বলেন? 10 পাউন্ড হয়ে গেছে। ঘর্ষণ বলটাও এখন হয়ে গেছে কত? 10 পাউন্ড। লেখা আসলে খুবই বাজে হচ্ছে, যাই হোক। তো ঠিক আছে, এই ব্যক্তি আরো ফোর্স বাড়াই দিল, সে এখন ফোর্স অ্যাপ্লাই করলো 15 পাউন্ড। 15 পাউন্ড দেখা যাচ্ছে তাও বস্তুটা সরলো না। তার মানে ঘর্ষণ বল কত? 15 পাউন্ড। সে দেখা যাচ্ছে যে মানে নিরাশ হয়ে সে আরো ফোর্স বাড়াচ্ছে, সে অ্যাপ্লাই করলো হচ্ছে ধরেন যে সে 20 পাউন্ড। সে আরেকটু বাড়াই দিল ফোর্সকে, যে ঠিক আছে এবার আসলে এটাকে সরাতেই হবে। তো 20 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করার ফলেও বাক্সটা সরলো না। তার মানে ঘর্ষণ বল কত আছে? ঘর্ষণ বলও সেম, বা ফ্রিকশনাল ফোর্স কত? 20 পাউন্ড। কি আর করা, এই দুইটা ফোর্স একে অপরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, তার মানে সে কারণে এটা সরতে পারতেছে না। এখন দেখা যাচ্ছে সেই ব্যক্তিটা আরেকটু, দেখা যাচ্ছে 20 পাউন্ড থেকে যেই না সে আরেকটু ফোর্স বাড়াই দিয়েছে, অর্থাৎ 20.1 পাউন্ড যখনই সে অ্যাপ্লাই করলো, তখনই দেখা যাচ্ছে সাপোজ এই বস্তুটা নড়তে মানে এইদিকে মুভ করতে শুরু করলো, ঠিক আছে। 20 পাউন্ড থেকে একটু বাড়ানোর সঙ্গে সঙ্গে, অর্থাৎ 20.1 পাউন্ড ফোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে বস্তুটা এদিকে মুভ করতে শুরু করলো। তার মানে আমরা কি বলতে পারি যে এখন কি আর ঘর্ষণ বল মানে যদি মুভ করা একবার শুরু করে দেয়, তার মানে তখন কি আর ঘর্ষণ বল কত হবে? 20.1 পাউন্ড থাকবে? অবশ্যই থাকবে না, সেটা 20.1 থেকে কম হবে। এখন কত হবে? 20 হবে। অর্থাৎ এই দুইটা সারফেসের মধ্যে 20 পাউন্ডের বেশি ঘর্ষণ বল তৈরি হতে পারে না। আমি আবার বলি, 20 পাউন্ড ফোর্স যখন অ্যাপ্লাই করছিলাম তখন বস্তুটা আর কি জায়গায় দাঁড়ায় ছিল, কিন্তু যখনই আমরা 20.1
অর্থাৎ 20 থেকে একটু বেশি ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম, তখনই বস্তুটা এইদিকে আর কি মুভ করা শুরু করলো। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি যে এই দুইটা সারফেসের মধ্যে, সারফেস মানে হচ্ছে এই ফ্লোর এবং এই বস্তুর যে নিচের যে সারফেস যেটা ফ্লোরের সঙ্গে আছে, এই দুইটা সারফেসের মধ্যে 20 পাউন্ডের বেশি ঘর্ষণ বল তৈরি হতে পারে না, এটা আমরা দেখলাম। জি স্যার। তাহলে যদি তাই হয় তাহলে এই 20 পাউন্ড এইটাকে আমরা বলবো হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এই 20 পাউন্ড একে আমরা বলবো হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এবং আরেকটা ওয়ার্ডের সঙ্গে আমি এখানে পরিচয় করায় রাখি, যে ওয়ার্ডটা একটু পর আসবে, সেটা হচ্ছে ইম্পেন্ডিং মোশন। ইম্পেন্ডিং মোশন মানে আসন্ন গতি। অর্থাৎ যখন আমরা 20 পাউন্ড অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু বস্তুটা সরছিল না, অর্থাৎ কিন্তু বস্তুটা কিন্তু মানে মুভ করার ঠিক আগের অবস্থায় ছিল। অর্থাৎ 20.1 অ্যাপ্লাই করলে সে মুভ করতেছে, বাট 20 অ্যাপ্লাই করলে সে মুভ করছিল না। তার মানে 20 যখন আমরা অ্যাপ্লাই করছিলাম তখন ঘর্ষণ বল ছিল 20 পাউন্ড, এবং সে মানে হচ্ছে এই বস্তুটা মুভ করার বা সরে যাওয়ার ঠিক আগের অবস্থায় ছিল। এই অবস্থাকে আমরা বলি হচ্ছে ইম্পেন্ডিং মোশন, একটু পর আমি দেখাবো, বা আসন্ন গতি। তার মানে যখন ইম্পেন্ডিং মোশন হয় মানে আসন্ন গতি হয়, তখন ফ্রিকশনাল ফোর্স কাজ করে কি পরিমাণ, এটা হচ্ছে অবশ্যই এফ প্রাইম হবে। যদি আসন্ন গতিতে থাকে কোনো একটা বস্তু, তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করে হচ্ছে এফ প্রাইম, মানে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কাজ করে। এখন যখন আমরা 5 পাউন্ড অ্যাপ্লাই করছিলাম তখন ফ্রিকশনাল ফোর্স ছিল 5 পাউন্ড, সেটা কি এফ প্রাইম? কখনোই না। এফ প্রাইমটা হচ্ছে সবসময় লিমিটিং বা ম্যাক্সিমাম। বা যখন আমরা 10 পাউন্ড অ্যাপ্লাই করছিলাম তখন ছিল 10 পাউন্ড, সেটা শুধুমাত্র এফ, নট এফ প্রাইম। বা 15 পাউন্ডের ক্ষেত্রেও শুধু এফ। বাট 20 পাউন্ড যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমরা সেটাকে বলছি এফ প্রাইম, কারণ 20 পাউন্ডের বেশি ফোর্স এখানে কাজ করতে পারে না। তো ঠিক আছে, জাস্ট এই দুটো শব্দের সঙ্গে একটু পরিচয় করে রাখলাম, আমরা একটু পর আবার দেখবো এগুলো। তাহলে আমরা লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কি জিনিস আমরা শিখলাম। কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটাকে বাংলায় আমরা বলতে পারি ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। অ্যাকর্ডিং টু দ্য লজ অফ ফ্রিকশন, মানে ফ্রিকশনের নিয়ম অনুসারে, the limiting frictional force F prime is approximately proportional to the normal force. এটুকু। তার মানে ঘর্ষণের নিয়ম অনুসারে এফ প্রাইম হচ্ছে নর্মাল ফোর্সের সঙ্গে সমানুপাতিক, অ্যাপ্রক্সিমেটলি প্রপোর্শনাল, তার মানে প্রায় সমানুপাতিক। এর অর্থ হচ্ছে যদি নর্মাল ফোর্স বাড়ে তাহলে এফ প্রাইমটা বাড়বে, আর যদি নর্মাল ফোর্স যদি কমতে থাকে তাহলে এফ প্রাইমও কমবে। একে আমরা বলি হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এফ প্রাইম ইজ প্রপোর্শনাল টু এন, এটা হচ্ছে একটা ফ্রিকশনের ল, এটা আমরা লেকচারের শেষে দেখব। তাহলে এফ প্রাইম ইজ প্রপোর্শনাল টু এন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ এন। অর্থাৎ আমরা অনেক আগে আমরা দেখতাম, ক্লাস 9-10 যখন আমরা ফিজিক্স পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে যদি সমানুপাতিক চিহ্নকে উঠাই দিতে হয়, যদি সমান সমান চিহ্ন আমরা দিতে চাই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, তাই না? একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, এবং এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলতেছি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। দিস কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, মানে সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা ফেরিসের বইতে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করতে দেখেছি বা দেখবো এখন। আর হিবেলারের বইতে হচ্ছে এই একই জিনিসকে মিউ দ্বারা প্রকাশ করা আছে। মিউ হচ্ছে একটা গ্রিক একটা বর্ণমালা, গ্রিক ওয়ার্ড, গ্রিক লেটার, সরি। আমি একটু দেখাই দিচ্ছি, এটাকে কনফিউজড হওয়ার কিছু নাই। এই যে ফেরিসের বইতে এটা হচ্ছে এফ, ছোট হাতের এফ। এফ মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর হিবেলারের বইতে এটাকে বলা আছে মিউ,
সিম্বল যাই হোক, এটার অর্থ আসলে একই। তাহলে আমরা কি বলতে পারি যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু নর্মাল ফোর্স, এবং এই এক্ষেত্রে যে সমানুপাতিক ধ্রুবক তাকেই বলা হয় কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, এর একটা অর্থ আছে, বুঝতে পারছেন? এই সমানুপাতিক চিহ্নের একটা অর্থ আছে। এর অর্থ হচ্ছে এরকম যে এফ প্রাইম ইজ প্রপোর্শনাল টু এন। এর অর্থ হচ্ছে এফ প্রাইম ডিভাইডেড বাই এন, এই রেশিওটা সবসময় সেম হবে। এগুলো সবাই একটু বুঝবেন বা জানবেন। হ্যাঁ, এফ প্রাইম ইজ প্রপোর্শনাল টু এন, এর অর্থ হচ্ছে এফ প্রাইম ডিভাইডেড বাই এন, এই রেশিও সবসময় বা এই অনুপাত সবসময় একই হবে। অর্থাৎ যদি আমরা এফ প্রাইমকে বাড়াই, সাপোজ দেখা যাচ্ছে যে যদি এফ প্রাইমকে ধরেন যে এফ প্রাইম হচ্ছে প্রথমে সে 5, হ্যাঁ 5 পাউন্ড, আর এন হচ্ছে সাপোজ 10 পাউন্ড, জাস্ট মনে করি আমরা এফ প্রাইম হচ্ছে 5 আর এন হচ্ছে 10, তাহলে রেশিও কত হয়? 0.5, তাই না? এখন যদি এফ প্রাইম যদি এন বাড়ে তাহলে এফ প্রাইম বাড়বে, আমরা একটু আগে দেখে আসলাম। এখন দেখা যাচ্ছে এন অনেক বেড়ে গেছে, সাপোজ এন এর মান হয়ে গেছে হচ্ছে 20, হ্যাঁ, তাহলে এফ প্রাইম কত হবে? এফ প্রাইম হবে হচ্ছে 10। অর্থাৎ জিনিসটা এমন ভাবে বাড়বে যাতে এই রেশিও সবসময় সেম থাকে। দেখেন এখানেও রেশিও কিন্তু সেম, এখানেও 0.5, এখানেও 0.5। সমানুপাতিক মানে হচ্ছে রেশিও বা অনুপাত সমান। এবং এই যে 0.5, ঠিক আছে, এই যে আমরা বারবার বলতেছি যে রেশিও সেম, রেশিও হচ্ছে কত? এখানে 0.5। এই রেশিওটাই কিন্তু সমানুপাতিক ধ্রুবক, তাই না? ছোট হাতের এফ, এই রেশিওটাই হচ্ছে ছোট হাতের এফ বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা, এই যে এখান থেকে আমরা দেখলাম, ঠিক আছে। ওকে, আমরা সব সময় জানি যে ফ্রিকশনাল ফোর্স ইজ লেস দ্যান অর ইকুয়াল এফ প্রাইম। অর্থাৎ যখন আমরা 5 পাউন্ড অ্যাপ্লাই করছিলাম, একটু আগে যে এক্সাম্পলটা আমি দেখালাম, যে বাক্স সরানোর যে এক্সাম্পল, 5 পাউন্ড, 10 পাউন্ড, 15 পাউন্ড, 20 পাউন্ড আর হচ্ছে 20.1 পাউন্ড, সেখানে যখন 5 পাউন্ড বা 10 পাউন্ড ফোর্স আমরা অ্যাপ্লাই করছিলাম, তখন ফ্রিকশনাল ফোর্সও ছিল সেম, 5 পাউন্ড বা 10 পাউন্ড। তো সেই ফ্রিকশনাল ফোর্স কিন্তু অবশ্যই এফ প্রাইম থেকে কম হবে বা সমান হবে। সমান কখন হবে? সাপোজ যখন আমরা 20 পাউন্ড অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু এফ ছিল 20 পাউন্ড, তাই না? তখন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এফ প্রাইম। মানে ফ্রিকশনাল ফোর্স সবসময় লিমিটিং ফ্রিকশনাল ফোর্স থেকে কম হবে অথবা সমান হবে। আবার লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ ইন্টু ক্যাপিটাল এন, স্মল এফ ইন্টু ক্যাপিটাল এন। এটা আমরা একটু আগে দেখে আসলাম এইটা। আচ্ছা, যদি এফ মানে ফর ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থার জন্য এফ এর মান যদি এফ প্রাইম থেকে বড় হয়, তাহলে আমরা বলতে পারি যে সাম্যাবস্থা এক্সিস্ট করে না এবং অ্যান অ্যাক্সিলারেটিং মোশন অকার্স। অর্থাৎ যদি এফ প্রাইম থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারি যে সাম্যাবস্থা থাকবে না। সেটা আমরা পরবর্তীতে আরো মানে ভালো মতো বুঝতে পারবো আর কি। কারণ এফ ইজ গ্রেটার দেন এফ প্রাইম তো আসলে হওয়া সম্ভব না, কারণ এফ মাস্ট বি লেস দেন অর ইকুয়াল এফ প্রাইম। আচ্ছা, এটা আমরা একটু পর দেখবো, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো। আচ্ছা, এখন স্মল এফ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার পেয়ার অফ ড্রাই সারফেসেস। একটা নির্দিষ্ট জোড়া, পেয়ার মানে হচ্ছে জোড়া, একটা নির্দিষ্ট জোড়া ড্রাই সারফেসের জন্য এফ এর মান সবসময় কনস্ট্যান্ট। এখন এটা আসলে কিরকম হয় এটা বোঝার জন্য আমরা দেখবো হচ্ছে ফেরিসের বইতে পেজ নাম্বার 104। জাস্ট এটা আসলে মুখস্থ করার দরকার নাই, জাস্ট বোঝার জন্য আর কি। যেমন এখানে দেখেন বলা আছে কোএফিসিয়েন্টস অফ ফ্রিকশন। এখানে বিভিন্ন ধরনের সারফেস দেওয়া আছে এবং তাদের অপোজিটে দেওয়া আছে এফএস, তারপরে এফকে। এগুলা এফএস মানে স্ট্যাটিক ফ্রিকশন আর এফকে মানে কাইনেটিক ফ্রিকশন। তো যদি কোনো একটা কাস্ট আয়রন অন্য একটা কাস্ট আয়রনের উপর দিয়ে স্লাইড করতে চেষ্টা করে, তখন এফ এস এর মান হবে 0.2 আর এফ কে এর মান হবে হচ্ছে 0.15। আমরা একটা কথা বলছিলাম, সবার মনে আছে কিনা, যে
স্ট্যাটিক ফ্রিকশন সবসময় কাইনেটিক ফ্রিকশন থেকে বেশি হবে, তাই না? এটা হচ্ছে তার এক্সাম্পল আর কি। তো যখন কোনো একটা লেদার বা কোনো একটা চামড়ার কোনো একটা বস্তু যখন আয়রনের উপর চলতে চেষ্টা করে, তখন এফ এর মান ছোট হাতের এফ হচ্ছে 0.5, তাই না? আর গতীয় ঘর্ষণের ক্ষেত্রে মানে কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে 0.3, অনেক কম। যত এফ বেশি হবে তত ঘর্ষণ বেশি হবে আর কি। যেমন এখানে সবগুলা দেখার দরকার নেই, যখন কোনো একটা কাঠ উড যখন কোনো একটা কাস্ট আয়রনের উপর, একটা শুকনা কাস্ট আয়রনের উপর দিয়ে স্লাইড করার চেষ্টা করে, তখন এফ এর মান হবে 0.6। তো এরকম অনেক ক্ষেত্রেই আর কি এফ এর মানগুলো দেওয়া আছে 0.8, 0.3। জাস্ট এগুলো মানে বোঝার সুবিধার্থে আমি দেখালাম। আচ্ছা, তো এখন একটা এক্সাম্পল আমরা দেখব। একটা বস্তু এ যার ওজন 100 পাউন্ড রেস্টস আপন এ 30 ডিগ্রি ইনক্লাইন্ড প্লেন। রেস্ট আপন মানে অবস্থান করা, রেস্ট আপন মানে অবস্থান করা। এ 30 ডিগ্রি ইনক্লাইন্ড প্লেন মানে একটা 30 ডিগ্রি সমতলের উপরে অবস্থান করে। ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ 0.4, এখানে ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 0.4 মানে ছোট হাতের এফ। উইল দ্য বডি এ বি ইন ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে কোশ্চেন। দেখেন এখানে কোশ্চেনে কিন্তু কোনো ভ্যালু আসলে জানতে চাওয়া হচ্ছে না। এখানে কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে যে এই বস্তুটা কি আসলে ইকুইলিব্রিয়ামে থাকবে নাকি থাকবে না। উইল দ্য বডি এ বি ইন ইকুইলিব্রিয়াম, বডি এ কি ইকুইলিব্রিয়ামে থাকবে, এটা হচ্ছে কোশ্চেন। তো এখন আমরা অ্যানালাইসিস করা শিখবো যে যদি ছোট হাতের এফ এর মান আমরা জানি, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাহলে আমরা খুব সহজে অ্যানালাইসিস গুলো করতে পারবো যে কোনো একটা সারফেসের উপর দিয়ে এটা কি চলতে থাকবে নাকি স্থির থাকবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে থাকবে নাকি থাকবে না। এগুলো আমরা খুব সহজে আমরা এখন অ্যানালাইসিস করা শিখবো। তো সেই একই কথা, প্রথমে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম। এখানে ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আমি আর কিছুই বলবো না, কারণ এটা আমি একটু আগে আর কি আমি বুঝাইছিলাম। তো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার পর আমরা ধরে নিচ্ছি যে সেটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে সামেশন অফ এফ এক্স সমান 0। এক্স হচ্ছে সারফেস বরাবর এই ডিরেকশনটা, আর ওয়াই হচ্ছে সারফেসের সঙ্গে লম্বভাবে এই ডিরেকশনটা ওয়াই। তাহলে সামেশন অফ এফ এক্স সমান 0। দেখেন এখান থেকে আমরা এইটাকে আমরা ধরতেছি পজিটিভ, তাহলে ডাব্লিউ সাইন থিটা হচ্ছে প্লাস, আর ফ্রিকশনাল ফোর্স এফ হচ্ছে মাইনাস। এখান থেকে আমরা ডাব্লিউ এর মানটা যদি বসাই দেই, তাহলে আমরা বড় হাতের এফ এর মানটা পেয়ে যাচ্ছি 50 পাউন্ড। দেখেন এটা কিন্তু আসলে আগের অঙ্কটাই, অর্থাৎ সাম্যাবস্থায় থাকার জন্য দরকার হচ্ছে 50 পাউন্ড ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, এটা আমরা আগের অঙ্কতেও দেখছি। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই সমান 0 এটা করব। ঠিক আছে, এবং আমরা ধরে নিচ্ছি যে এই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে পজিটিভ ডিরেকশন। আপনার চাইলে আপনি এইটাকেও পজিটিভ ধরতে পারেন, সেক্ষেত্রে এইটা হবে নেগেটিভ। তাহলে এইটাকে আমরা ধরছি পজিটিভ, তাহলে এন হবে হচ্ছে পজিটিভ, কারণ এন আছে উপরের দিকে, তাহলে প্লাস এন। আর ডাব্লু কস থিটা আছে নিচের দিকে, তাই এটা হবে নেগেটিভ, তাহলে প্লাস এন মাইনাস ডাব্লু কস থিটা। দেখেন আর কোনো কিছু নাই, তাহলে প্লাস এন মাইনাস ডাব্লু কস থিটা, যা বলছিলাম তাই। এখান থেকে পক্ষান্তর করে আমরা ডাব্লু এবং থিটার মান, থিটা হচ্ছে মানে এই যে 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা এই সারফেসটা যত ডিগ্রি ইনক্লাইন্ড, এই অ্যাঙ্গেলটাও তাই তত। তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি, আর ডাব্লু হচ্ছে কত, এই যে হুইচ ওয়েজ 100 পাউন্ড, ওজন হচ্ছে ডাব্লু 100 পাউন্ড। তাহলে এই দুইটা মান যদি আমরা বসাই দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি নর্মাল ফোর্স এন বা সাপোর্ট সারফেস রিয়াকশন হচ্ছে এন পেয়ে গেলাম। আবার আমাদের ফর্মুলা জানা আছে যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্সের ফর্মুলা আমরা একটু আগে জেনে আসলাম। এখানে আমরা ছোট হাতের এফটা বসাই দিচ্ছি, অঙ্কে দেওয়া আছে 0.4, আর এন আমরা পেলাম 86.6। তাহলে আমরা দেখলাম যে এফ প্রাইম হচ্ছে 34 পাউন্ড। ঠিক আছে, এখন সবাই একটু কেয়ারফুলি খেয়াল করেন এখানে যে আমরা কি পাইলাম। আমরা পাইলাম যে সাম্যাবস্থার জন্য দরকার ফ্রিকশনাল ফোর্স এফ সমান 50 পাউন্ড। আর এই দুইটা সারফেসের মধ্যে, মানে এই ইনক্লাইন্ড সারফেস এবং এই বস্তুটার
যে নিচের সারফেস, এই দুইটা সারফেসের মধ্যে, সমতলের মধ্যে সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স তৈরি হওয়া সম্ভব কত? মাত্র 34 পাউন্ড। এটা হচ্ছে সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম। সাম্যাবস্থার জন্য দরকার 50 পাউন্ড, আর সর্বোচ্চ তৈরি হওয়া সম্ভব হচ্ছে মাত্র 34 পাউন্ড, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, এটা কি সাম্যাবস্থা থাকবে না থাকবে না? থাকবে না স্যার। থাকবে না স্যার। এটা কখনো থাকা সম্ভব না, থাকবে। কারণ সর্বোচ্চ তৈরি হতেই পারে 34 পাউন্ড। এবং এইটাকে আমরা আমাদের একটা এক্সাম্পলের সঙ্গে তুলনা করতে পারি। সাপোজ যখন আমরা এই যে বক্স ঠেলার যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম, এখানে যে 20 পাউন্ড, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এখন 20 পাউন্ডের উপরে কিন্তু আর যাওয়া সম্ভব না, ঠিক আছে? যতই হোক, যত যাই হোক, এর উপরে আর যাওয়া সম্ভব না। তো আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে এফ প্রাইম হচ্ছে কত? 34 পাউন্ড, আর সাম্যাবস্থার জন্য দরকার 50 পাউন্ড। তো এটা সম্ভব না। Here f is greater than f prime, which is not possible, যেটা সম্ভব না। So the body A will not be in equilibrium, এটা সাম্যাবস্থায় থাকবে না, but will move down the plane। সাম্যাবস্থায় থাকবে না, কিন্তু এটা কি করবে? এটা নিচের দিকে এটা আর কি সরতে শুরু করবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি ছোট হাতের এফ এর মান যদি 0.4 হয়, সেক্ষেত্রে এই বস্তুটা এটা নিচের দিকে চলতে আরম্ভ করবে, এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। তাহলে আমরা এটা অ্যানালাইসিস করে আমরা এটা মন্তব্য করে দিলাম যে এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। তাহলে এইভাবে জাস্ট ছোট হাতের এফ যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজে আমরা এই অ্যানালাইসিস গুলো করতে পারি। এখানে কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নাই। স্যার ছোট হাতের এফ যদি না দিয়ে বলে যে মানে মেটাল কিংবা কোনো বস্তুর নাম বলে দেয়, সেক্ষেত্রে কি ওখান থেকে মান নিতে হবে ওই চার্ট থেকে? আচ্ছা, ভালো কোশ্চেন করেছেন। দেখেন, যদি আসলে মানে এফ এর মান বলা না থাকে, ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি যে অঙ্কে যদি কোনো ডেটা মিসিং থাকে, তাহলে সেটাকে অ্যাজিউম করতে হয়, ধরে নিতে হয়। এখন যদি দেওয়া না থাকে, ঠিক আছে, আমরা যে কোনো একটা এফ আমরা অ্যাজিউম করে নিলে হবে, কোনো সমস্যা নাই। 0.2, 0.4, 0.5 যাই হোক, যে কোনো একটা ধরলেই হবে। আর যদি ম্যাটেরিয়াল দেওয়া থাকে যে ইনক্লাইন্ড সারফেসটা হচ্ছে, সাপোজ ধরেন যে ড্রাই অ্যাসফাল্ট, ধরেন যে আমাদের যে মানে রোড পেভমেন্ট যা হয় সেটা, আর যে বস্তু এ, এতক্ষণ যে বস্তুর কথা আমরা বললাম সেটা হচ্ছে টায়ার, তাহলে আপনারা তো বুঝতেই পারবেন যে এটার এফ এর মান হবে হচ্ছে কত? 0.7, তাই না? এরকম যদি ম্যাটেরিয়াল উল্লেখ থাকে, তাহলে আমরা এই টেবিল থেকে নেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর যদি ম্যাটেরিয়াল উল্লেখ না থাকে, সেক্ষেত্রে একটা অ্যাজিউম করে নিলেই হবে। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড পরিমাণ কত হবে? যদি কোনো ম্যাটেরিয়াল দেওয়া না থাকে জি অঙ্কে, স্যার। সেটা একটা মানে রিজনেবল একটা ভ্যালু অ্যাজিউম করলেই হয়। অঙ্কে যদি কোনো ডেটা মিসিং থাকে, সেক্ষেত্রে জাস্ট অ্যাজিউম করে নিতে হয় যে লেটস অ্যাজিউম এফ সমান এত বা ডাব্লিউ সমান এত, ঠিক আছে, জাস্ট লিখে দিলেই হবে আর কি। মোটামুটি একটা মানে রিজনেবল ভ্যালু হলেই হবে, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। তো ঠিক আছে, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তো এখন হচ্ছে আরেকটা এক্সট্রা ফোর্স আসবে। হ্যাঁ, এখানে হচ্ছে আরেকটা দেখেন কিউ ফোর্স অ্যাপ্লাই করা আছে। এখন সিচুয়েশনটা হচ্ছে এরকম, সবকিছু আগের মতোই, জাস্ট একটা অতিরিক্ত জিনিস এখানে অ্যাড হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা অঙ্কটা আগে রিড আউট করি। আগে আমরা পড়ি অঙ্কটা যে if a force q is applied to the block A, যদি ফোর্স কিউ অ্যাপ্লাই করা হয় এ ব্লকে, ব্লক মানে হচ্ছে এটা হচ্ছে এ ব্লক, অ্যাক্টিং এট 45 ডিগ্রি উইথ দ্য সারফেস অফ দ্য প্লেন, অর্থাৎ এই যে এই সমতলের সঙ্গে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে,
হোয়াট শুড বি ইটস ভ্যালু, এর মান কত হওয়া উচিত, যাতে করে ইন অর্ডার দ্যাট, যাতে করে দ্য ব্লক শুড বি ইন ইম্পেন্ডিং মোশন ডাউন দ্য প্লেন। এই যে চলে আসছে ইম্পেন্ডিং মোশন। কিউ এর ভ্যালু কত হওয়া উচিত যাতে করে এই ব্লকটা প্লেন বরাবর, প্লেন মানে হচ্ছে এইটা, প্লেন মানে হচ্ছে সমতল এইটা, এই ব্লকটা এই সারফেস বরাবর নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকবে। ডাউন মানে হচ্ছে নিচের দিকে, ডাউন দ্য প্লেন তার মানে এই সমতলের নিচের দিকে। তাহলে কিউ এর ভ্যালু কত হইলে এই ব্লকটা নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকবে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, আমরা কি বুঝতে পারতেছি সবাই? জি স্যার। জি স্যার। এখন আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে আর কি বলতে চাচ্ছি যে যদি আমরা আবারও আর কি এই এক্সাম্পলে আসি, তাহলে দেখেন এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করছিলাম ডান থেকে বামে, তাই না? তার মানে ধরেন যে যখন আমরা 20 পাউন্ড ফোর্স আমরা অ্যাপ্লাই করছিলাম, তখন কিন্তু ব্লকটা এই বস্তুটা কি মানে মুভ করার ঠিক আগের অবস্থায় ছিল, মানে আসন্ন গতিতে ছিল, ইম্পেন্ডিং মোশনে ছিল, তাই না? তো এটা কোন দিকে ছিল, ইম্পেন্ডিং মোশনে কোন দিকে ছিল? অবশ্যই বাম দিকে। এটা বাম দিকে ইম্পেন্ডিং মোশনে ছিল। তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি যে দ্য বডি বা দিস বডি ইজ ইন ইম্পেন্ডিং মোশন লেফট দ্য ফ্লোর বা লেফট ওয়ার্ড অফ দ্য ফ্লোর, মানে বাম দিকে ইম্পেন্ডিং মোশনে ছিল, তাই না? যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেদিকে। তাহলে এখানে অঙ্কে কি বলতেছে? ও আচ্ছা, যেহেতু বাম দিকে ইম্পেন্ডিং মোশনে ছিল, তাহলে এফ প্রাইম কাজ করছিল কোন দিকে? অবশ্যই ডান দিকে। যেহেতু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে বাম দিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে অবশ্যই ডান দিকে। এবং ইম্পেন্ডিং মোশন মানেই হচ্ছে এটা কিন্তু আর নর্মাল এফ থাকবে না, এটা হয়ে যাবে এফ প্রাইম, কারণ ইম্পেন্ডিং মোশন মানেই হচ্ছে এটা সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। আচ্ছা, তো তাহলে এখানে হচ্ছে যেহেতু ইম্পেন্ডিং মোশন হচ্ছে নিচের দিকে, এটা অঙ্কে বলেই দেওয়া আছে, তাহলে এটা এফ প্রাইম হবে কোন দিকে বলেন? এফ প্রাইম হবে হচ্ছে উপরের দিকে। এটাই হচ্ছে শুধুমাত্র অঙ্কের ট্রিক্স। যদি ইম্পেন্ডিং মোশন উপরের দিকে থাকতো বা অঙ্কে যদি বলা হতো যে কিউ এর মান কত হইলে এই ব্লকটা উপরের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকবে, তখন এফ প্রাইম কাজ করতো নিচের দিকে। যেহেতু এখানে বলা আছে যে ব্লকটা এই বস্তুটা নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকবে, তাহলে এফ প্রাইম কাজ করবে উপরের দিকে। জাস্ট এইটাই সবাই একটু কেয়ারফুলি মাথায় রাখবেন। এখন দেখেন, যদি এখানে ইম্পেন্ডিং কথাটা বলা না থাকতো, সেক্ষেত্রে কিন্তু এখানে কখনোই এফ প্রাইম আসতো না, এখানে শুধু এফ আসতো। যেমন এতক্ষণ যে আমরা শুধুমাত্র এফ দিয়েছি, এই যে এফ, শুধু এফ, তার মানে যে কোনো নর্মাল ফ্রিকশনাল ফোর্স, আমরা যে পরিমাণে ফোর্স এদিকে অ্যাপ্লাই করব, তার ঠিক সেই পরিমাণে ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে। যদি এইদিকে 5 পাউন্ড অ্যাপ্লাই করি, তাহলে ফ্রিকশনাল ফোর্স হবে 5 পাউন্ড। যদি এইদিকে আমরা সাপোজ 12 পাউন্ড অ্যাপ্লাই করি ফোর্স, তাহলে এটা হবে 12 পাউন্ড। কিন্তু এফ প্রাইম কিন্তু ফিক্সড, এফ প্রাইম কিন্তু নির্দিষ্ট, এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু এফ প্রাইম। তো যখনই ইম্পেন্ডিং মোশন কাজ করবে, তখনই এখানে দিয়ে দিতে হবে হচ্ছে এফ প্রাইম। তো এই জায়গাটায় কেউ ভুল করবেন না। আচ্ছা, ইম্পেন্ডিং মোশন এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম। এখানে আগের মতো যা যা ছিল, দেখেন ওজনকে আমরা দুটো উপাংশে ভাগ করেছি, তারপরে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স এখানে আমরা দেখাইছি, তারপর নর্মাল ফোর্স এন আমরা এখানে দেখিয়েছি, সারফেস রিয়াকশন লম্ব দিকে, আর কিউ এখানে কিউ ছিল, তাই কিউ কেও দেখাতে হবে, যা যা ফোর্স থাকবে
সমস্ত ফোর্সকে দেখাতে হবে। এখন দেখেন কিউ কিন্তু হচ্ছে এখানে না থেকে এখানেও থাকতে পারতো, সে কিউ হচ্ছে এইদিকে, ঠিক আছে? তখন আমরা যেখানে আছে সেই দিকে দেখাইতাম, আমরা তখন এইদিকে দেখাইতাম, তাই না? তো কিউ কে আমরা দুটো উপাংশে ভাগ করেছি, একটা সারফেস বরাবর কিউ কস 45, আর আরেকটা হচ্ছে সারফেসের লম্ব দিকে কিউ সাইন 45। যদি এখানে দেখা যাচ্ছে Q1 আছে, Q2 আছে, অর্থাৎ একাধিক ফোর্স থাকতো, তাহলে আমরা প্রত্যেকটা ফোর্সকে আমরা দুইটা উপাংশে ভাগ করতাম, একটা হচ্ছে সারফেস বরাবর, একটা হচ্ছে সারফেসের লম্ব দিকে। আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো মুখস্থ করা জিনিস না, এটা আমরা চাইলে ঠিক আগের মতো হরিজন্টাল ডিরেকশনটাকে এক্স এবং ভার্টিক্যালকে ওয়াই ধরতে পারি, কিন্তু ধরলে কি হবে, ধরলে আমাদের ক্যালকুলেশনটা অনেক লেন্দি হবে আর কি। সেক্ষেত্রে প্রত্যেকটা ফোর্সকে আবারও আলাদা আলাদা ভাবে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুটো উপাংশে ভাগ করা লাগবে। জাস্ট আমাদের সুবিধার্থে আমরা এখানে এক্স ধরতেছি হচ্ছে এইটাকে, আর ওয়াই ধরছি এইটাকে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার পর আমরা ধরে নিচ্ছি যে এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থা বা স্থির অবস্থায় আছে। তার মানে সামেশন অফ এফ ওয়াই সমান 0 এবং উপরের দিকটা হচ্ছে পজিটিভ। তার মানে এন আছে উপরের দিকে, তাই প্লাস প্লাস এন, তারপরে 100 cos 30 এটা আছে নিচের দিকে, তাই নেগেটিভ মাইনাস এই যে, আর কিউ সাইন 45 এটা আছে উপরের দিকে, তাই প্লাস এই যে প্লাস কিউ সাইন 45 হচ্ছে প্লাস সমান 0। নাম্বার 1 দিলাম, এরপর সামেশন অফ এফ এক্স সমান 0। ঠিক আছে, আমরা দেখি কি কি ফোর্স আছে। আমরা এইটাকে ধরছি পজিটিভ, তার মানে 100 সাইন 30 এটা হচ্ছে প্লাস হবে, প্লাস 100 সাইন 30 মাইনাস এফ প্রাইম মাইনাস কিউ কস 45, এই যে 100 সাইন 30 মাইনাস এফ প্রাইম মাইনাস কিউ কস 45, আর কিছু নাই, তাই 0। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা টেকনিক ব্যবহার করে আমরা জাস্ট এই দুইটা সমীকরণকে সমাধান করব আর কি, ঠিক আছে? টেকনিকটা কিরকম, যে এখানে যেহেতু এফ প্রাইম আছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, আমরা সবাই জানি যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স সমান হচ্ছে ছোট হাতের এফ মানে এফ এন, তাই না? সবাই জানি আমরা এফ এন, এফ প্রাইম সমান এফ এন। তাহলে এই সমীকরণটাকে আমরা 1 নাম্বার সমীকরণকে আমরা ছোট হাতের এফ দ্বারা গুণ করব, দ্যাটস ইট। 1 নাম্বার সমীকরণের প্রত্যেকটা টার্মকে আমরা ছোট হাতের এফ দ্বারা গুণ করব। তাহলে ছোট হাতের এফ দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব এখানে এফ প্রাইম। এটা হচ্ছে আমাদের টেকনিক। তো যাই হোক, আমরা এফ প্রাইমকে এক সাইডে রাখলাম আর বাকিগুলোকে অন্য পাশে নিয়ে গেলাম, ইকুয়েশন নাম্বার 2। এখন 1 নাম্বার সমীকরণের প্রত্যেকটা টার্মকে আমরা এফ দ্বারা গুণ করছি। এফ মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই এফ উই গেট, প্রত্যেকটাকে আমরা এফ দ্বারা গুণ করার পর আমরা এটা পেয়েছি, 0 কে এফ দ্বারা গুণ করলে 0। তাহলে দেখেন এফ এন সমান আমরা লিখে দিচ্ছি এফ প্রাইম। এই সুবিধাটা নেওয়ার জন্য আমরা গুণ করলাম আর কি। আবার এখানে এফ এর মানটা অবশ্যই একবারে বসাই দিয়ে দেওয়াটাই ভালো, কারণ এফ এর মান অঙ্কে দেওয়া আছে হচ্ছে 0.4। এটা আমি যেভাবে রাখছি এভাবে রাখলেও হবে, অথবা সরাসরি বসাই দিতে পারেন, একই কথা। তো ঠিক আছে, নাম্বার 3 দিলাম আমরা, এবং নাম্বার 2 আর নাম্বার 3 যদি খেয়াল করি, দেখেন নাম্বার 2 এরও বাম পক্ষে আছে এফ প্রাইম, আবার নাম্বার 3 এরও বাম পক্ষে আছে এফ প্রাইম। তাহলে এই দুইটা একে অপরের সমান, অর্থাৎ ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশনের ডান পক্ষ আর 3 নাম্বার ইকুয়েশনের ডান পক্ষ এই দুইটা পরস্পর সমান, কারণ দুইটারই বাম পক্ষে আছে এফ প্রাইম। তো এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা এখন খুব সহজেই বের করতে পারবো বড় হাতের কিউ। একটা ক্যালকুলেটরে আমরা মানগুলো বসাই দিলে আমরা পেয়ে যাব, ঠিক আছে? এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অঙ্কে দেওয়া আছে 0.4, এটা এখানে বসাই দিব আমরা। তাহলে এটা বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বড় হাতের কিউ সমান 36 পাউন্ড, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, যে যদি কিউ এর মান 36.2 পাউন্ড হয়, যদি কিউ এর মান 36.2 পাউন্ড হয়, তাহলে হচ্ছে এই ব্লকটা নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকবে,
তাই না? এটা হচ্ছে যেহেতু বিপরীত দিক, অর্থাৎ কিউ এর একটা উপাংশ হচ্ছে কাজ করে বাম দিকে, এইদিকে, আবার আমরা বলতেছি ব্লকটা ইমপেন্ডিং মোশনে থাকবে ডান দিকে। তার মানে দেখেন, একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে যদি এখানে 36.2 পাউন্ডের জায়গা যদি একটু কম ফোর্স আমরা অ্যাপ্লাই করি, সাপোজ 35, যদি আমরা 35 পাউন্ড ফোর্স আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ব্লকটা এটা নিচের দিকে মানে স্লাইড করতে শুরু করবে। এটা আর ইমপেন্ডিং মোশনে আর থাকবে না, এটা তখন ইমপেন্ডিং মোশনের জায়গাতে এটা চলে যাবে হচ্ছে মোশনে, মানে এটা গতিতে চলে যাবে, তাই না? এই বুঝতে পারছেন সবাই? অর্থাৎ যদি কিউ এর মান 36.2 পাউন্ড হয়, তাহলে এই বস্তুটা নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকবে। ইমপেন্ডিং মোশন মানে হচ্ছে আসন্ন গতি, মানে গতি শুরু হওয়ার ঠিক আগের অবস্থা। অর্থাৎ কিউ এর মান যদি আমরা এইটা থেকে আরেকটু কমাই দেই, যেমন 36.2 থেকে যদি আমরা 36 করে দেই, তখন কিন্তু বস্তুটা আবার নিচের দিকে মানে চলতে শুরু করবে। তো এই হচ্ছে আমাদের আর কি ইমপেন্ডিং মোশনের আমরা প্রবলেম আমরা এইভাবে সমাধান করতে পারি, ঠিক আছে? তো এখানে আর কি কারোর কোনো কোশ্চেন থাকলে সে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। আচ্ছা, এখানে এফ প্রাইম কেন আসলো, এটা হচ্ছে আপনার কোশ্চেন। এখানে এফ প্রাইম এই কারণে আসলো কারণ এখানে অঙ্কে বলা আছে যে এই ব্লকটাকে ইমপেন্ডিং মোশনে থাকতে হবে। অর্থাৎ কিউ এর মান কত হইলে এই ব্লকটা ইমপেন্ডিং মোশনে থাকবে। এই যে এখানে দেখতেছেন না যে হোয়াট শুড বি ইটস ভ্যালু, অর্থাৎ কিউ এর মান কত হওয়া উচিত যাতে করে এই ব্লক নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকে। আর ইমপেন্ডিং মোশন মানে হচ্ছে আসন্ন গতি, আর ইমপেন্ডিং মোশন মানেই হচ্ছে এখানে থাকবে এফ প্রাইম, মানে সর্বোচ্চ ফোর্স এখানে কাজ করবে, মানে সর্বোচ্চ ফ্রিকশন এখানে কাজ করবে। কেন আমি তাহলে এক্সাম্পল দিয়ে আমি কি বুঝাইলাম এতক্ষণ? ধরেন যে এখানে যখন আমরা 20 পাউন্ড ফোর্স আমরা অ্যাপ্লাই করছিলাম, তখন কিন্তু এই বস্তুটা কিভাবে ছিল, এটা ছিল ইমপেন্ডিং মোশনে ছিল, তাই না? অর্থাৎ গতি শুরু হওয়ার ঠিক আগের অবস্থা। কারণ 20.1 পাউন্ড অ্যাপ্লাই করলে এটা চলতে শুরু করতেছে, এটা কাইনেটিক ফ্রিকশনে চলে জি যাচ্ছে। স্যার, কিন্তু 20 পাউন্ড যখন অ্যাপ্লাই করছি তখন এটা হচ্ছে কি, মানে চলতে শুরু করার ঠিক আগের অবস্থা, এটাকে আমরা বলতেছি ইমপেন্ডিং মোশন। এখন 20 পাউন্ড অর্থাৎ যখন ইমপেন্ডিং মোশনে থাকছে, তখন এখানে ফ্রিকশনাল ফোর্স কতটুকু কাজ করছিল? 20 পাউন্ড না নাকি? 20 পাউন্ড। এবং আমরা দেখছিলাম যে জি আমাদের স্যার। ক্ষেত্রে এইটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। অর্থাৎ খুব সিম্পল, গতি শুরু হওয়ার ঠিক আগের অবস্থায় হচ্ছে সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে। কারণ ফ্রিকশনাল ফোর্স যদি জি স্যার। সর্বোচ্চ না হয়, তখন তো আমরা আরো অনেক ফোর্স অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ তখন তো গতি শুরু হওয়ার আরো অনেক মানে দেরি থাকবে আর কি, ঠিক আছে? গতি শুরু হওয়ার আগের অবস্থায় অর্থাৎ ইমপেন্ডিং মোশন মানে সবসময় সর্বোচ্চ ঘর্ষণ বল কাজ করবে। ওকে স্যার, ঠিক আছে। সেখানে একটা হোমওয়ার্ক থাকবে যে এখানে একই প্রবলেম, জাস্ট এখানে কোশ্চেনটা সেম, শুধুমাত্র এখানে ডাউনের জায়গা আপ হবে, ডাউনের জায়গাতে আপ। আপ আপ দা প্লেন মানে হচ্ছে এই সমতলের উপর বরাবর, অর্থাৎ কিউ এর মান কত হওয়া উচিত উপর যাতে দিকে করে উঠবে। এই ব্লকটা উপরের দিকে ইমপেন্ডিং মোশনে থাকে। এখন আর ইমপেন্ডিং মোশন নিচের দিকে না, হচ্ছে উপরের দিকে হবে। তাহলে এই ব্লকটাকে উপরের দিকে ইমপেন্ডিং মোশনে রাখতে গেলে বা ইমপেন্ডিং মোশনে আনতে গেলে কিউ এর মান কত হইতে হবে? এক্ষেত্রে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে যেহেতু এটাকে উপরের দিকে তুলতে হবে গ্রাভিটির অপোজিটে, তাহলে অবশ্যই কিউ এর মানটা বেশি হতে হবে। অর্থাৎ এখন নিচের দিকে ইমপেন্ডিং মোশনের ক্ষেত্রে কিউ এর মান আমরা পেলাম হচ্ছে মাত্র 36 পাউন্ড। যদি এই ইমপেন্ডিং মোশনটা উপরের দিকে হইতে মানে হতো, তখন কিন্তু এটা কিউ এর মানটা বেশি হতো অনেক। যাই হোক, এটা হচ্ছে 85 পাউন্ড হবে, এটা সবাই অ্যান্সার মিলাবেন, এটা সবাই বাসাতে নিজে নিজে মানে ট্রাই করবেন এবং অ্যান্সার মিলাবেন। অ্যান্সার হচ্ছে এত হবে। জি স্যার। এটা হিন্টস আমি অলরেডি দিয়ে দিয়েছি যে যদি উপরের দিকে হয় তাহলে যদি কি হবে, তখন এফ প্রাইমটা কোন দিকে হবে এটা আমি অলরেডি বলে দিয়েছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই ইমপেন্ডিং মোশন নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে সে 2-3 মিনিট চিন্তা করেন, চিন্তা করে আমাকে আর কি কোশ্চেন করতে পারবেন। আমি 5 মিনিট ব্রেক দিচ্ছি।
এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, ফ্রিকশনের জাস্ট আরেকটা প্রবলেম আমরা দেখবো। এতক্ষণ আমরা দেখেছি যে একটা বস্তুর উপরে যদি একটা ইনক্লাইন্ড সারফেসের উপরে একটা বস্তু ছিল এবং সেই বস্তুর উপরে যখন ঘর্ষণ বল কাজ করত তখন সেটা কি গতিশীল থাকবে না স্থির থাকবে আমরা এটা বের করা শিখেছি। তারপর স্থির থাকার জন্য কতটুকু ঘর্ষণ বল দরকার আমরা সেটা বের করা শিখেছি। আবার হচ্ছে আমরা এটা বের করতে পারবো যে ইম্পেন্ডিং মোশনে থাকার জন্য কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখবো যদি বস্তুটা অনেক লম্বা হয়, যদি অনেক লম্বা হয় সেক্ষেত্রে আসলে মানে সিচুয়েশনটা কি হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফেরিসের বইতে আছে এই প্রবলেমটা। ফেরিসের বইতে প্রত্যেকটা প্রবলেম আমি ফেরিসের বই থেকে নিয়েছি। এক্সাম্পল 65 আমরা দেখলাম, তারপর এক্সাম্পল 65B অর্থাৎ এইটা আমরা দেখছি। এখন হচ্ছে এক্সাম্পল 66, এইটা আমরা দেখবো আর কি, ঠিক আছে। যে একটা বস্তু যদি অনেক মানে চিকন হয় এবং অনেক যদি মানে দৈর্ঘ্যে যদি অনেক বড় হয় লম্বা হয় সেক্ষেত্রে কি কি হতে পারে। তাহলে ইফ যদি একটা বস্তু অপেক্ষাকৃতভাবে বা তুলনামূলকভাবে লম্বা হয় এবং চিকন হয়, বা স্লেন্ডার মানে হচ্ছে চিকন, ইট মে টিপ ওভার ইনস্টেড অফ স্লাইডিং। এই জিনিসটা হচ্ছে নতুন, ঠিক আছে। কোনো একটা বস্তু যদি অনেক মানে চিকন হয় এবং অনেক লম্বা একটা বস্তু হয়, যেমন একটা গাছ, তো তাকে যদি সেই গাছের উপর বা গাছের মানে মতো কোনো অনেক লম্বা কোনো বস্তুর উপর যদি আমরা ঘর্ষণ বল অ্যাপ্লাই করি তাহলে স্লাইডিং এর জায়গাতে বা স্লাইডিং এর পরিবর্তে আরেকটা জিনিস হতে পারে, এবং এটা হচ্ছে টিপিং। যদি ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করলে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে স্লাইডিং, একটা হচ্ছে টিপিং। কোনো একটা বস্তু যত লম্বা হবে বা যত বেশি দৈর্ঘ্যে বড় হবে তার টিপিং হওয়ার সম্ভাবনা তত বেশি হবে আর কি। এখন টিপিং কিরকম? টিপিং মানে হচ্ছে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে উল্টিয়ে যাওয়া আর কি। ধরেন যে অনেকটা এরকম, সাপোজ ধরেন যে একটা ফ্লোর, একটা অনেক মানে লম্বা কোনো একটা বস্তু এখানে আছে, ঠিক আছে। এখন আমরা কি করছি, আমরা হচ্ছে এই বস্তুটার ধরেন যে এই পয়েন্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তাহলে এই ফোর্স অ্যাপ্লাই করলে এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে স্লাইড করতে পারে অর্থাৎ বস্তুটা জাস্ট সিম্পলি এদিক থেকে এদিকে সরে আসতে পারে, ঠিক আছে। আর বস্তুটা বেশি লম্বা হইলে আরেকটা যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে এটা টিপিং করতে পারে, টিআইপি বা টিআইপিপি আইএনজি, টিপিং মানে এটা উল্টায়া যেতে পারে, এই পয়েন্টের সাপেক্ষে এটা উল্টিয়ে যেতে পারে। কিভাবে? অনেকটা এইভাবে, অনেকটা এইভাবে আর কি। বুঝে নেন, ফিগার আসলে ভালো হচ্ছে না। এ তো পুরো একদম বাজে অবস্থা। হ্যাঁ, যাই হোক, তো বস্তুটা জাস্ট যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে এটা উল্টায় যেতে পারে আর কি, ঠিক আছে। তো এই সিচুয়েশনকে বলা হয় টিপিং বা টিপ ওভার। তো এখন আমরা অ্যানালাইসিস করা শিখবো যে যদি আমাদের এফ এর মান জানা থাকে, ছোট হাতের এফ মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাহলে আমরা আসলে কিভাবে মানে বের করব যে কোনো একটা বস্তু কি স্লাইডিং হবে নাকি টিপিং হবে। অর্থাৎ আরেকটু আমরা মানে হায়ার অ্যানালাইসিস করা শিখতেছি আর কি। তাহলে আমরা এই প্রবলেমে দেখবো যে কিভাবে এটা বের করতে হয় বা বুঝতে হয় যে স্লাইডিং হবে না টিপিং হবে। তো এখানে বলা আছে যে সাপোজ ওয়েট অফ এ বডি, মানে একটা বস্তুর ওজন হচ্ছে 100 পাউন্ড, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.4 and the inclination of the plane is 30 degree.
এই যে 30 ডিগ্রি as shown in figure. The body A, এইটা হচ্ছে আমাদের A বস্তু A is subjected to a gradually increasing force Q applied to it. এই বস্তুর উপরে একটা গ্রাজুয়ালি ইনক্রিজিং ফোর্স কিউ অ্যাপ্লাই করা হয়েছে। এখন কোশ্চেনটা হচ্ছে উইল দ্য বডি স্লাইড অর টিপ ওভার, এই বস্তুটা কি স্লাইড করবে নাকি টিপ ওভার করবে, এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। এখন সবাই একটা জিনিস একটু কেয়ারফুলি খেয়াল করেন যে এখানে কিন্তু কিউ এর মান আগের মতো নির্দিষ্ট না, যে ঠিক আছে আমরা বলতে পারতেছি যে কিউ এর মান এত হইলে এইটা হবে। যেমন আমরা একটু আগে যে অঙ্কটা করে আসলাম সেখানে কিউ এর মান কিন্তু নির্দিষ্ট ছিল, কিন্তু এখানে কিন্তু কিউ এর মানটা নির্দিষ্ট কখনোই না। এখানে বলা হচ্ছে যে গ্রাজুয়ালি ইনক্রিজিং ফোর্স, গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, ইনক্রিজিং মানে যেটা ক্রমবর্ধমান, যেটা মানে আস্তে আস্তে বাড়তেছে, ফোর্স মানে বল। তাহলে গ্রাজুয়ালি ইনক্রিজিং ফোর্স মানে যে ফোর্সটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কিউ কি ধরনের ফোর্স? গ্রাজুয়ালি ইনক্রিজিং ফোর্স। তাহলে কিউটা আস্তে 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 বাড়তেই থাকবে। 1 2 3 4 5 6 10 পাউন্ড, 20 পাউন্ড, 100 পাউন্ড, এটা 1000 2000, এটা 5000 পাউন্ডও হতে পারে। কিউ এর কোনো লিমিটেশন নাই। যতক্ষণ না পর্যন্ত স্লাইডিং অথবা টিপিং কোনো কিছু একটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিউ বাড়তেই থাকবে। তো এখন কোশ্চেন হচ্ছে কোনটা আগে হবে। এই বস্তুটাকে আগে স্লাইড করবে, আগে স্লাইড করে উপরের দিকে উঠতে থাকবে, নাকি আগেই সে টিপ করবে, অর্থাৎ এই পয়েন্টের সাপেক্ষে উল্টিয়ে যাবে। আমরা কি কোশ্চেনটা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, সে অ্যাজ ইউজুয়াল একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এবং ধরে নিব সেই ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি যে এখানে আমরা ইমপেন্ডিং কথার অর্থ হচ্ছে আসন্ন, আসন্ন গতি, ইমপেন্ডিং মোশন। এখন এখানে দুইটা সিচুয়েশন আসবে, একটা হচ্ছে ইমপেন্ডিং স্লাইডিং আর একটা হচ্ছে ইমপেন্ডিং টিপিং। ইমপেন্ডিং স্লাইডিং মানে স্লাইড শুরু হওয়ার ঠিক আগের অবস্থা, আর ইমপেন্ডিং টিপিং মানে উল্টায় যাওয়ার ঠিক আগের অবস্থা। এখন ইমপেন্ডিং স্লাইডিং বা ইমপেন্ডিং টিপিং আমরা যাই বলি না কেন, মানে আসন্ন গতি। আসন্ন গতি মানে কিন্তু সাম্যাবস্থা, এটা কিন্তু বুঝতে হবে। কারণ আসন্ন গতি মানে কিন্তু এখনো গতি শুরু হয় নাই, হয়তোবা আরেকটু ফোর্স দিলে গতি শুরু হবে, বাট ইমপেন্ডিং মোশন মানে কিন্তু গতি এখনো শুরু হয় নাই, এখনো বস্তুটা স্থির অবস্থায় আছে। তার মানে ইমপেন্ডিং মোশন মানে আমরা কি বুঝবো, সেটা হচ্ছে অবশ্যই একটা ইকুইলিব্রিয়াম, একটা সাম্যাবস্থা। ওকে, তো আমি একটা ওভারভিউ আগে দিব। আমরা প্রথমে ইমপেন্ডিং স্লাইডিং এর জন্য আগে একটা কিউ এর মান বের করব। ওকে, ইমপেন্ডিং স্লাইডিং এর জন্য কতটুকু কিউ দরকার সেটা আগে আমরা বের করব, এবং এরপরে আমরা বের করব হচ্ছে ইমপেন্ডিং টিপিং এর জন্য কিউ এর মান কত সেটা। এবং এই দুইটা মানের মধ্যে যে মানটা ছোট হবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার। আমি জাস্ট আরেকবার বলি, আমরা প্রথমে বের করব যে যদি বস্তুটাকে স্লাইড করতে হয়, উপরের দিকে উঠতে হয় এভাবে, তাহলে তার জন্য কিউ এর মান কত। কিউ এর মান 84 পাউন্ড হইলে বস্তুটা উপরের দিকে স্লাইড করবে। আর এরপরে আমরা বের করব যে ইমপেন্ডিং টিপিং এর জন্য কিউ এর মানটা কত, এটা হচ্ছে 47 পাউন্ড। তার মানে 47 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুটা উল্টায় যাবে। তার মানে এই দুইটার মধ্যে আবার তার মানে কি, যেটা ছোট হবে সেইটাই তো আগে হবে। যদি আমরা কিউ এর মানটা 0 থেকে আস্তে আস্তে বাড়াতে থাকি, তার মানে এটা 47 পাউন্ড আমরা আগে পাবো, তার মানে বস্তুটা আগে টিপিং হবে। আমরা এইভাবে বের করব, ঠিক আছে। আগে ইমপেন্ডিং স্লাইডিং এর জন্য একটা কিউ বের করব, এবং এরপর ইমপেন্ডিং টিপিং এর জন্য আরেকটা কিউ। ওকে, তাহলে প্রথমে আমরা ইমপেন্ডিং স্লাইডিং চিন্তা করব, ঠিক আছে। ইমপেন্ডিং স্লাইডিং, আমরা ইমপেন্ডিং স্লাইডিং এর জন্য আমাদের কাজ হচ্ছে একটা কিউ এর মান এখন বের করব, নির্দিষ্ট মান, যে কিউ এর মান মিনিমাম এত হইলেই বস্তুটা স্লাইড করবে। ওকে, তাহলে ইমপেন্ডিং স্লাইডিং মানে আমি আগের থেকে বলে দিচ্ছি সাম্যাবস্থা। আর সাম্যাবস্থা মানে সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বুঝতে হবে যে ইমপেন্ডিং স্লাইডিংটা কোন দিকে হচ্ছে। এটা কি সারফেস বরাবর নিচের দিকে হবে নাকি উপরের দিকে হবে?
এখানে কিন্তু স্পষ্ট বলা নাই, হ্যাঁ, যে ইম্পেন্ডিং স্লাইডিং এর কথা কিন্তু এখানে অঙ্কে বলা নাই, এটা আমরা ধরে নিচ্ছি। তো এখন একটা জিনিস অঙ্কে বলা আছে যে গ্রাজুয়াল ইনক্রিজিং ফোর্স, অর্থাৎ কিউ এর মানটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, এটা আনলিমিটেডও হতে পারে। তাহলে যেহেতু কিউ এর মানটা অনেক বেশি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে যদি ইম্পেন্ডিং স্লাইডিং হয় তাহলে সেটা অবশ্যই সারফেস থেকে উপরের দিকে হবে, তাই না? এটা সারফেসের উপরের দিকে হবে, এদিকে হবে। তার মানে ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম, এটা কাজ করবে কোন দিকে? সারফেসের নিচের দিকে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। যেহেতু কিউ এর মানটা আস্তে আস্তে অনেক পরিমাণে বৃদ্ধি পেতে পারে, তার মানে এই বস্তুটা উপরের দিকে ইম্পেন্ডিং স্লাইডিং এ থাকবে, আর তার মানে এফ প্রাইমের মান হবে নিচের দিকে। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিগুলো হচ্ছে আগের মতোই। ওজন হচ্ছে ডাব্লু, তাকে আমরা দুইটা উপাংশে ভাগ করছি, ডাব্লু কস 30, ডাব্লু সাইন 30। এবং দেখেন যে এখানে অঙ্কে বলা আছে যে 10 ইঞ্চি উপরে কিউ ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে আমরা সেটা দেখালাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 12 ইঞ্চি হচ্ছে বস্তুটার হাইট, আর 4 ইঞ্চি হচ্ছে বস্তুটার প্রস্থ, উইথ। তার মানে বস্তুটার সেন্টার অফ গ্রাভিটি কোথায় থাকবে? এদিক থেকে 2 ইঞ্চি আর এদিক থেকে 6 ইঞ্চি, অর্ধেক অর্ধেক, 12 অর্ধেক 6 আর 4 অর্ধেক 2। তাহলে এই পয়েন্টের মধ্য দিয়েই কিন্তু ওজন কাজ করবে, সেন্টার অফ গ্রাভিটির মধ্য দিয়েই কাজ করবে সিজি। এটা 6 ইঞ্চি উপরে হবে। আচ্ছা, আর এদিক থেকে 2 ইঞ্চি এদিকে হবে, আর ডান দিকে হবে। সেখানে আর কিছু বলার নাই, জাস্ট যে ফোর্স আছে আমরা সবগুলোকে দেখাইলাম। ও আচ্ছা, নর্মাল ফোর্স এন কে আমরা দেখাইলাম। এখন এন কে আমরা এখানে কেন দেখাইলাম, আমরা এই পয়েন্টে কেন দেখাইলাম, এটা পরে বলবো আমি। এটা এন কে যে কোনো জায়গা দেখালেই হবে। ইম্পেন্ডিং স্লাইডিং এর ক্ষেত্রে এটা এন হচ্ছে এই বরাবর কাজ করে আর কি। এই যে আমরা আগেও দেখে আসছি, এই বরাবর সিজির মধ্য দিয়ে উপরের দিকে। এখন আমরা এন কে এই পয়েন্টে না দেখালেও চলবে, এটা এখানে দেখালেও হবে, বাট কেন এখানে দেখালাম একটু পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, এবং যেহেতু ইম্পেন্ডিং স্লাইডিং মানে সাম্যাবস্থা, তার মানে আমরা সামেশন অফ এফ ওয়াই সমান 0 এবং সামেশন অফ এফ এক্স সমান 0, এই দুইটা আমরা লিখবো। এটা আমি আর ব্যাখ্যা করব না। ওয়াই মানে হচ্ছে এই ডিরেকশন, তাহলে ওয়াই বরাবর যা যা আছে আমরা সেগুলোকে লিখলাম। ডাব্লিউ এর মান অঙ্কে দেওয়াই আছে 100 পাউন্ড, আমরা বসাই দিলাম, এন এর মান পেয়ে গেলাম, এবং এফ প্রাইম সমান এফ এন, এটা আমরা জানি। ছোট হাতের এফ, এটা অঙ্কে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা মানগুলো বসাই দিলাম এবং পেয়ে গেলাম লিমিটিং ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে সামেশন অফ এফ এক্স সমান 0, যদি আমরা এক্স বরাবর এখন সামেশন করি, তাহলে যে ফোর্স আছে সবগুলোকে আমরা লিখলাম। এটা আসলে বলার কিছু নাই আর। দেখেন কিউ, কিউ এর আগে মাইনাস, কারণ হচ্ছে কিউ আছে হচ্ছে এইদিকে, আমরা এই দিকটাকে পজিটিভ ধরেছি, তাই এইটা নেগেটিভ, তাই মাইনাস কিউ। ওকে, তাহলে অন্যান্য মানগুলো বসাই দিলে আমরা এখান থেকে আমরা কিউ এর মানটা পেয়ে যাব খুব সহজেই। ঠিক আছে, তাহলে কিউ হচ্ছে 84 পাউন্ড। তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটাকে ইম্পেন্ডিং স্লাইডিং এ রাখতে হলে কিউ এর মান হতে হবে 84 পাউন্ড। ফোর্স নিডেড মানে দরকার, ফোর্স নিডেড টু কজ দ্য বডি টু বি অন দ্য পয়েন্ট অফ স্লাইডিং আপ দ্য প্লেন। দেখেন, অন দ্য পয়েন্ট অফ স্লাইডিং এর মানেই হচ্ছে ইম্পেন্ডিং স্লাইডিং। অন দ্য পয়েন্ট অফ স্লাইডিং মানে স্লাইডিং এর ঠিক আগের অবস্থা। আপ দ্য প্লেন মানে সমতলের উপরের দিকে। তাহলে সমতলের উপরের দিকে ইম্পেন্ডিং স্লাইডিং এ রাখতে গেলে ফোর্সের পরিমাণ কতটুকু দরকার? 84 পাউন্ড। এটা আমরা খুব সহজে বের করে ফেললাম সামেশন অফ এফ এক্স এবং এফ ওয়াই থেকে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এখন নেক্সট স্টেপ। নাও উই অ্যাজিউম ইম্পেন্ডিং টিপিং। এখন টিপিং এর ক্ষেত্রে কিছু কথা আসলে না বললেই নয়, সেটা আমি দেখাতে যাচ্ছি। সাপোজ
আমরা ধরে নেই যে এটা হচ্ছে আমাদের সেই বস্তু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই বস্তু এ, এটার নাম দিলাম হচ্ছে আমরা এ, ঠিক আছে? এর উপরে কি কি ফোর্স কাজ করতেছে? এর উপরে এর সিজি বরাবর ভার্টিক্যালি নিচের দিকে আছে হচ্ছে এর ওজন ডাব্লু, ঠিক আছে? এটা আমরা আগেও দেখলাম একটু আগে। ডাব্লু কে আমরা আবার দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা উপাংশ হবে হচ্ছে এই সারফেসের সঙ্গে লম্ব দিকে, আর আরেকটা হচ্ছে হবে এই সারফেস বরাবর প্যারালাল, এই সারফেসের প্যারালাল বা সমান্তরাল। আর আরেকটা হচ্ছে এফ প্রাইম আছে হচ্ছে এইদিকে, যাও এফ প্রাইম আমি আর দেখাচ্ছি না। আমি যেটা মেইনলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটু চিন্তা করে দেখেন যে যদি বস্তুটা উল্টায়া যায়, অর্থাৎ যদি বস্তুটা এই পয়েন্টের সাপেক্ষে যদি টিপিং হয় বা উল্টিয়ে যায়, তাহলে সেই টিপিং হওয়ার জন্য দায়ী হবে কোন ফোর্স? এটা কি ডাব্লু দায়ী হবে নাকি কিউ দায়ী হবে? রেসপন্স করি আমরা। স্যার কিউ দায়ী হবে। অবশ্যই কিউ দায়ী হবে। এটা এই পয়েন্টের সাপেক্ষে যদি উল্টায় যাওয়ার জন্য, মানে যদি কিউটা আমরা আস্তে 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 বাড়াতেই থাকি, তাহলে তো একসময় তো উল্টায় যাবে, তাহলে দায়ী হবে হচ্ছে কিউ। তার মানে আমরা বলতে পারি যে এই পয়েন্টের সাপেক্ষে যেহেতু উল্টাবে, তাহলে আমরা সবকিছু এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করব, ঠিক আছে? আসেন আমরা এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ও পয়েন্ট, এটা। তাহলে ও পয়েন্টের সাপেক্ষে যদি ডাব্লু এর মোমেন্ট বেশি হয়, এখন মোমেন্ট কথাটা কেন আনছি আমি? কারণ টিপিং মানে হচ্ছে উল্টায়া যাওয়া, আর উল্টায়া যাওয়া মানে হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে একটা রোটেশন সৃষ্টি হচ্ছে, হয় এদিকে অথবা এদিকে। তো বস্তুটা ঘুরতে থাকবে এই পয়েন্টের সাপেক্ষে, হয় এদিকে রোটেট করবে অথবা এদিকে রোটেট করবে। সে কারণে আমরা এখন মোমেন্ট আনবো, কারণ ঘূর্ণন মানেই মোমেন্ট। তাহলে ও পয়েন্টের সাপেক্ষে যদি কিউ এর মোমেন্ট বেশি হয় ডাব্লু এর থেকে, তাহলে হচ্ছে বস্তুটা টিপিং হবে, এটা আমরা বলতে পারি। আমি আবার বলি, আপনারাই বললেন যে টিপিং এর জন্য দায়ী হচ্ছে কিউ, আর টিপিং ঠেকানোর জন্য দায়ী কে বলেন? ডাব্লু না? ডাব্লুই তো, কারণ ফ্রিকশনাল ফোর্সের তো আর কোনো মোমেন্ট নাই, এফ তো হচ্ছে এই বরাবরই আছে, তাহলে এর তো আর কোনো মোমেন্ট নাই, তাই না? এফ আছে হচ্ছে ধরেন যে এই বরাবর, এর কোনো মোমেন্ট নাই। তাহলে এই জিনিসটাকে যদি জায়গায় রাখার জন্য, মানে জায়গায় স্থির অবস্থায় রাখার চেষ্টা করবে কে? অবশ্যই ডাব্লু, নাকি? এর ওজন যত বেশি হবে তত বস্তুটা জায়গায় মানে স্থির অবস্থায় থাকতে চাইবে, ঠিক আছে? তাহলে টিপিং ঠেকাতে চাচ্ছে হচ্ছে ডাব্লু, আর টিপিং করতে চাচ্ছে কিউ। তাহলে যদি কিউ এর মোমেন্ট বেশি হয় ডাব্লু এর থেকে, তার মানে কি টিপিং হবে। আবার যদি ডাব্লু এর মোমেন্ট বেশি হয় কিউ এর মোমেন্ট থেকে, তার মানে টিপিং হবে না। আর এই দুইটার মাঝামাঝি অবস্থা হচ্ছে যে যদি কিউ এর মোমেন্ট ডাব্লু এর মোমেন্টের সমান হয়, তখন হবে হচ্ছে ইমপেন্ডিং টিপিং। আমি এটাই বলতে চাচ্ছি। আমি পুরো জিনিসটাকে আরেকবার বলি, যদি কিউ এর মোমেন্ট ডাব্লু এর মোমেন্টের থেকে বেশি হয়, তার মানে কি কিউ জিতবে, আর যে জিতবে, যদি কিউ জিতে তাহলে হচ্ছে টিপিং হবে, জিনিসটা বস্তুটা কি এই পয়েন্টের সাপেক্ষে উল্টায় মানে পড়ে যাবে। আর যদি ডাব্লু জিতে, অর্থাৎ ডাব্লু এর মোমেন্ট কিউ এর মোমেন্ট থেকে বেশি হয়, তখন টিপিং হবে না। আর যদি ডাব্লু এর মোমেন্ট এবং কিউ এর মোমেন্ট পরস্পর সমান হয়, তাহলে ইমপেন্ডিং টিপিং হবে, অর্থাৎ টিপিং হওয়ার ঠিক আগের অবস্থা। আচ্ছা, এখানে কোনো সন্দেহ আছে কারণ, বা এখানে কোনো বুঝতে সমস্যা আছে? এখন যদি দুইটাই সমান সমান হয়, তার মানে কেউই হাল ছাড়তেছে না, এটা কিউ আসলে হাল ছাড়ে নাই, আবার ডাব্লু হাল ছাড়ে নাই। তার মানে এটা একদম যে স্টেবল অবস্থায় থাকতেছে যে না টিপিং হবে না তাও না, আবার যে টিপিং হয়ে যাচ্ছে তাও না, অর্থাৎ টিপিং হওয়ার ঠিক আগের অবস্থা, তার মানে ইমপেন্ডিং টিপিং। আচ্ছা, তার মানে যেহেতু এখানে আমরা ইমপেন্ডিং টিপিং চিন্তা করছি অঙ্কে, উই অ্যাজিউম ইমপেন্ডিং টিপিং, তাহলে আমরা বলতে পারি যে কিউ এর মোমেন্ট ইজ ইকুয়াল টু ডাব্লু এর মোমেন্ট, সেটা এখানে লিখছি আমি। ডাব্লু এর মোমেন্ট ইজ ইকুয়াল টু কিউ এর মোমেন্ট, বা মোমেন্ট অফ কিউ ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ডাব্লু। সবকিছুই ও বিন্দুর সাপেক্ষে, কারণ বস্তুটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে ঘুরবে আর কি, সে কারণে ও বিন্দুর সাপেক্ষে।
আচ্ছা, এখন আপনারা বলেন, যদি ইম্পেন্ডিং টিপিং হয়, তার মানে এই যে বাকি যে পয়েন্টগুলো আছে, যদি আমি এখানে দেখাই, কোথায় গেল, হ্যাঁ, যদি আমি এখানে দেখাই যে যদি ইম্পেন্ডিং টিপিং হয়, তার মানে যে বাকি যে পয়েন্টগুলো আছে, এই যে এই সব পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু এই সারফেসের সঙ্গে আর সংস্পর্শে থাকবে না। সারফেসের সঙ্গে সংস্পর্শে থাকবে শুধুমাত্র ও বিন্দু, অর্থাৎ যার সাপেক্ষে টিপিংটা হবে সেই বিন্দু, তাই না? কারণ সংস্পর্শে থাকা মানে কি, এটার ওজন কাজ জি স্যার। করতেছে এখনো নিচের দিকে, আর ওজন কাজ করলে তো টিপিং হবে না। আমি আগেই বলছি ডাব্লিউ এর মোমেন্ট ইজ ইকুয়াল টু কিউ এর মোমেন্ট। তার মানে এই যে বিন্দুগুলা, এই বস্তুর নিচের অন্য কোনো বিন্দু সারফেসের সঙ্গে সংস্পর্শে থাকবে না, থাকবে শুধুমাত্র হচ্ছে ও বিন্দু। আর যেহেতু শুধুমাত্র ও বিন্দু সংস্পর্শে থাকবে, তার মানে সমস্ত সারফেস রিয়াকশন ওই একটা পয়েন্টে এসে জমা হবে, ওই একটা পয়েন্টের মধ্য দিয়েই কাজ করবে, ঠিক আছে? সে কারণে টিপিং এর ক্ষেত্রে আমরা সবসময় দেখাবো যে নর্মাল ফোর্স এন, এটা কখনোই আমরা এই বরাবর দেখাবো না। আমরা টিপিং এর ক্ষেত্রে আমরা দেখাবো হচ্ছে এই বরাবর, অর্থাৎ এই পয়েন্টে এন কাজ করবে এই পয়েন্টে, ঠিক আছে? আচ্ছা, এটুকু সবাই ক্লিয়ার নাকি বুঝতে সমস্যা আছে কারোর? স্যার বুঝতে পারছি। তাহলে ইম্পেন্ডিং টিপিং এর ক্ষেত্রে এই সব পয়েন্ট এই সারফেসের সঙ্গে আসলে আর কোনো, মানে এই জায়গাগুলো এই সারফেসকে আর কোনো প্রেসার দিবে না, ফলে এন কাজ করবে শুধুমাত্র এই পয়েন্টে। ওকে, সেই কারণে আমরা যেহেতু একটা ফিগারেই আমরা ড্র করব, আমরা বারবার ফিগার ড্র করা সম্ভব না পরীক্ষায়, যেহেতু একটা ফিগার আমরা ড্র করব, সে কারণে আমরা এন কে আর কি ড্র করেছি এই পয়েন্টে, আমরা দেখাইছি এই পয়েন্টে। কিন্তু ইম্পেন্ডিং স্লাইডিং এর জন্য কিন্তু আসলে এন কিন্তু এখানে কাজ করে না। ইম্পেন্ডিং স্লাইডিং এর জন্য এন কিন্তু ঠিকই আসলে সিজি এর মধ্য দিয়েই কাজ করে। শুধুমাত্র টিপিং এর জন্য আমরা এনটাকে আগের থেকে এখানে দেখাইছি। ওকে, এটা আসলে মানে নট ম্যান্ডেটরি, এটা এখানে দেখালেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে মোমেন্ট অফ কিউ অ্যাবাউট ও পয়েন্ট, মানে ও বিন্দুর সাপেক্ষে কিউ এর মোমেন্ট, তার মানে ফোর্স ইনটু ডিস্টেন্স। কিউ হচ্ছে ফোর্স আর 10 ইঞ্চি হচ্ছে ডিস্টেন্স। এই যে ও এর সাপেক্ষে এই যে কিউ এর ডিস্টেন্স হচ্ছে 10 ইঞ্চি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, এখন আর হচ্ছে মোমেন্ট অফ ডাব্লু, তার মানে ডাব্লু ইনটু ডিস্টেন্স। এখন আমরা আগে একটা ক্লাসে বলেছিলাম যে দেখেন এইখানে কিন্তু ও বিন্দুর সাপেক্ষে ডাব্লু এর মোমেন্ট নেওয়াটা কিন্তু একটু ঝামেলার, কারণ সরাসরি পারপেন্ডিকুলার ডিসটেন্সটা জানা নাই। তাই আমরা ভ্যারিগণনের উপপাদ্যের কথা বলেছিলাম যে একটা নির্দিষ্ট ফোর্সের মোমেন্ট নেওয়াও যা, আবার সেই ফোর্সের উপাংশের মোমেন্ট নেওয়াও একই কথা। ডাব্লু এর মোমেন্টও যা হবে, আবার তার যে দুইটা উপাংশের দুইটা মোমেন্টও তাই হবে, যোগফলও তাই হবে। এটা আমরা আগের ক্লাসগুলোতে ব্যাখ্যা করেছিলাম। তাহলে ডাব্লু এর মোমেন্ট আমরা সরাসরি না নিয়ে আমরা কি করব, আমরা ডাব্লু কস থিটার মোমেন্ট নিব আর ডাব্লু সাইন থিটার মোমেন্ট নিব। তাহলে ঠিক আছে, ডাব্লু কস থিটা ইনটু ডিসটেন্স, তাহলে ডাব্লু কস থিটা ইনটু এই ডিসটেন্সটা কত, আমরা মোমেন্ট নিচ্ছি ও বিন্দুর সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে। স্যার 2 হবে। এখান থেকে এই 2 ডিসটেন্সটা হচ্ছে অবশ্যই 2 ইঞ্চি। তাহলে ডাব্লু কস 30 ইনটু 2 জি স্যার। প্লাস ডাব্লু সাইন 30 ইনটু 6, এই যে এই 6, 6 এই যে এখানে এই জিনিসটাই ফোর্স ইনটু ডিসটেন্স প্লাস ফোর্স ইনটু ডিসটেন্স। ওকে, আচ্ছা, এখানে ডাব্লু এর মানটা বসাই দিলে আমরা কিউ এর মানটা খুব সহজেই পেয়ে যাচ্ছি। এটা খুবই সহজ একটা প্রবলেম। জাস্ট কিউ এর মানে মোমেন্ট অফ কিউ ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ডাব্লু, এই সমীকরণ থেকে জাস্ট দুইটার মোমেন্টকে আমরা সমান দেখাইলেই আমরা পেয়ে যাচ্ছি কিউ এর মান। ফোর্স নিডেড টু কজ দ্য বডি টু বি অন দ্য পয়েন্ট অফ টিপিং। অন দ্য পয়েন্ট অফ টিপিং মানে ইম্পেন্ডিং টিপিং অ্যাবাউট ও পয়েন্ট ইজ ইকুয়াল টু এত পাউন্ড। তার মানে 47 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করলেই বস্তুটা ইম্পেন্ডিং টিপিং অবস্থায় যাবে। তার মানে বলেন তো, যদি আমরা এর থেকে একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? স্যার উল্টাই যাবে স্যার। আমরা এখানে অ্যাপ্লাই করছি 47 পাউন্ড, এটা হচ্ছে ইম্পেন্ডিং টিপিং এর জন্য হচ্ছে। তাহলে যদি আমরা 47.4 অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে এই বস্তুটা তখন আর ইম্পেন্ডিং করবে স্যার। না, কখনোই না, তখন সেটা আর ইম্পেন্ডিং টিপিং থাকবে না, সেটা হয়ে যাবে টিপিং, অর্থাৎ সেটা
আসলে এই ও বিন্দুর সাপেক্ষে এটা উল্টায় করতে থাকবে, এটা এভাবে ঘুরতে থাকবে আর কি, মানে ও বিন্দুর সাপেক্ষে উল্টে যাবে। যদি আরেকটু বাড়াই, তাহলে ইমপেন্ডিং স্লাইডিং এর জন্য ডাব্লিউ এর কিউ এর মান হচ্ছে 84 পাউন্ড, আর ইমপেন্ডিং টিপিং এর জন্য কিউ এর মান হচ্ছে 47 পাউন্ড। কোনটা বড়? 84। কোনটা ছোট? 47। তার মানে কোনটা আগে হবে বলেন তো? স্যার টিপিংটা আগে হবে স্যার, ইমপেন্ডিং টিপিং। আমি বলতে চাচ্ছি যে কিউ এর কোন মানটা আমরা আগে পাবো? যদি 0 থেকে আমরা বাড়াইতে থাকি তাহলে অবশ্যই কি 47টাই তো আগে পাবো আমরা, তাই না? 47.3 জি স্যার। আর 47.3 থেকে যখন আরেকটু বাড়াইতে যাব আমরা, যখনই আমরা 47.4 বা 5 অ্যাপ্লাই করব, তখনই দেখা যাচ্ছে বস্তুটা উল্টিয়ে যাবে। তাহলে কি এখানে স্লাইড হওয়ার কোনো সুযোগ আছে? এখানে কি ইমপেন্ডিং স্লাইডিং বা স্লাইড পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তার আগেই বস্তুটা কি হচ্ছে? উল্টিয়ে যাচ্ছে। উল্টায় জি স্যার। তাহলে অ্যান্সার হচ্ছে দ্য বডি উইল টিপ ওভার। এটা হচ্ছে অ্যান্সার। বস্তুটা টিপ ওভার করবে বা উল্টিয়ে যাবে বিফোর ইট স্লাইডস। এটা স্লাইড করার আগেই এটা উল্টিয়ে যাবে, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। যেহেতু ইমপেন্ডিং টিপিং এর জন্য কিউ এর মান ইজ লেস দেন ইমপেন্ডিং স্লাইডিং এর জন্য কিউ, তাহলে এটা আগে টিপিং হবে, বা দ্য বডি উইল টিপ, বা দ্য বডি উইল, বা টিপিং উইল অকার, যেভাবে আমরা লিখি না কেন, বা টিপিং উইল অকার টু দ্য বডি বা হ্যাপেন টু দ্য বডি, এটা নিজের ভাষায় লিখলেই হবে আর কি, ঠিক আছে? তাহলে যদি আমরা পাইতাম যে কিউ এর মান ধরেন সাপোজ হচ্ছে 28, সাপোজ যে স্লাইডিং এর জন্য কিউ এর মান 28, তখন কিন্তু আবার আগে স্লাইডিংটা হতো, তাই না? জি স্যার। তখন আগে স্লাইডিং হতো, পরে আবার যখন 47 হইতো তখন আবার টিপিং হইতো। তখন আমরা অ্যান্সার কি লিখতাম? যে দ্য বডি উইল স্লাইড। দুইটা কিউ এর মধ্যে যে কিউটা ছোট হবে, বারবার বলছি, যে সেটা কিউটা আগে ছোট ঘটবে। হবে সেটা আগে হবে, এবং সেটাই হবে অ্যান্সার। অ্যান্সার ডিপেন্ড করে কোশ্চেনের উপরে। আগে কোশ্চেনটা ভালো করে দেখবেন যে কোশ্চেন আসলে কি বলতে চাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো মানে এখানে আর কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, বলতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে লজ অফ ফ্রিকশন, মানে ফ্রিকশনের নিয়ম, ঠিক আছে? প্রথম নিয়মটা হচ্ছে দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এন্ড দ্য ভ্যালু অফ দ্য ফ্রিকশনাল ফোর্স আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। যদি কেউ ফ্রিকশন বুঝতে চান তাহলে তাকে অবশ্যই ফ্রিকশনের নিয়মগুলো খুব ভালো মতো মানে উপলব্ধি করতে হবে আর কি। ফ্রিকশনের কোএফিসিয়েন্ট বা ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, ছোট হাতের এফ, এবং ভ্যালু অফ দ্য ফ্রিকশনাল ফোর্স, তার মানে বড় হাতের এফ, এই দুইটাই আসলে এরিয়া অফ কন্ট্যাক্টের উপরে নির্ভর করে না। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। এখানে ইন্ডিপেন্ডেন্ট বলতে বোঝানো হচ্ছে যে নির্ভরশীল নহে বা নির্ভর করে না। তার মানে ছোট হাতের এফ বা বড় হাতের এফ কোনোটাই আসলে এরিয়া অফ কন্ট্যাক্ট বা সংস্পর্শ যে ক্ষেত্রফল তার উপরে নির্ভর করে না, ঠিক আছে? এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি। স্টুডেন্ট সবাই একটু ভালো মতো খেয়াল করেন যে ধরেন যে ছোট্ট একটা বস্তু আছে, লোহার একটা বস্তু একটা ফ্লোরের উপরে আছে। ধরেন যে তার ওজন হচ্ছে 200 পাউন্ড, ঠিক আছে? আমরা কি জানি যে লোহার ঘনত্ব অনেক বেশি, তাই না? লোহার ডেনসিটি অনেক বেশি বা ইউনিট ওয়েট অনেক বেশি। এটা কম জায়গার মধ্যে, কম আয়তনের মধ্যে বেশি বেশি পদার্থ থাকে। তো একটা 200 পাউন্ডের একটা লোহার বস্তু অবশ্যই কি খুব কম একটা জায়গা দখল করবে ফ্লোরের উপরে। ধরেন ঠিক তার পাশাপাশি আরেকটা বস্তু আছে 200 পাউন্ডের তুলা। তাহলে 200 পাউন্ডের তুলা কি একই পরিমাণ জায়গা দখল করবে নাকি বেশি জায়গা দখল করবে? কি মনে হয়? বেশি জায়গা দখল করবে। বেশি জায়গা দখল করবে তো।